তুমি তো ফুটবলও খেলতে। অনেকদিন ফুটবল খেলেছি। হ্যাঁ, ওটা আমার একটা চয়েস ছিল যে আমি ফাইনালি গিয়ে আমি ফুটবলটা খেলবো নাকি থিয়েটার করব। থিয়েটার বেছে নিলাম। নাচ গান করে তুমি জীবনে কিছু করতে পারবে না, নাচ গান করে তুমি বড় লোক হতে পারবে না। আমার 79 সালে জন্ম। 80 সালের জানুয়ারিতে যে ব্রিগেডটা হচ্ছে, আমি সেই ব্রিগেডটাতে গেছি। যত না টেকনিক উদয়শঙ্কর নৃত্যশৈলীতে আছে, ততটাই ফিলোসফি আছে। এন্ড অফ দ্য ডে দর্শন দিয়ে তুমি অভিনয় করতে পারবে না। নমস্কার। আজকে সহজ কথার যে আসর, তাতে যারা আমার সাথে আছেন তারা বন্ধু বন্ধু কমরেড। কমরেড সবসময় রাজনৈতিক অর্থে তো ধরা হয় না। কমরেডের বৃহত্তর একটা অর্থ আছে, যার অর্থ সহযাত্রী, সহমর্মী, সহকর্মী। এবং তারা মঞ্চকে ব্যবহার করে, তারা রাজনীতির কথা বলে। আবার রাজনীতি বললে যখন আপনারা দলীয় রাজনীতি বলেন, আমি শুধু দলীয় রাজনীতির বাইরে গিয়েও লিঙ্গ বৈষম্যের রাজনীতি আছে, সাম্প্রদায়িক রাজনীতি আছে, পরিবেশের রাজনীতি আছে, সব নিয়ে তারা সোচ্চার। আমি গর্বিত যাদেরকে আমার প্রজন্মের অংশীদার বলতে পেরে। সেরকম দুজন মানুষ, জয়রাজ ভট্টাচার্য এবং শ্রাবন্তী। হ্যালো। হ্যালো। কি খবর? তাহলে প্রথমেই চলে যাই আমি শ্রবন্তীর কাছে। তোমার ছোটবেলাটা বলো। আমি তোমার স্টেজ ইনিশিয়েশন তো মনে হয় নাচ দিয়ে ঢুকেছো তুমি স্টেজে। নাচ নাটক আমি সিএলটি তে করতাম। সিএলটি মানে ঢাকুরিয়া, আমাদের ঢাকুরিয়া ঢাকুরিয়া সিএলটি। মানে ওখানে আমাকে 3 বছর বয়সে মা ভর্তি করে দিয়েছিল অবন মহলে। নাচ নাটক আঁকা। হ্যাঁ। আর আমি প্রথম স্টেজ পারফরমেন্স করি ওই রামায়ণ, রামলীলা, এবং আমি তাতে বাঁদর হয়েছিলাম। এটা আমার ছোটবেলা, মানে বাঁদর দিয়ে শুরু পারফরমেন্স। ইঁদুর, পাইপারের ইঁদুর, স্টেজে এই পার থেকে ওপারে ঝাঁপ দিতে হবে। আচ্ছা, তো সিএলটি তে আমি প্রথম স্টেজ করি। তারপরে আমি উদয়নে নাচ শেখা শুরু করি, মমতা শঙ্করের যে স্কুল উদয়ন, বহু বছর করি। তারপরে স্কুল মানে শেষ হওয়ার আগেই ক্লাস 9-10 নাগাদ আমি ওডিসি নাচ শেখা শুরু করি, এবং আমি ভুবনেশ্বর গিয়ে থেকে ওখানে নাচ শিখতাম। ওডিসি নাচের স্কলারশিপ পেয়েছি। কেলুচরণ মহাপাত্র? না 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 না, আমি গুরু নবকিশোর মিশ্রর কাছে আমি মূলত শিখেছি। মানে গুরু নবকিশোর মিশ্র হচ্ছেন পঙ্কজচরণ দাসের ঘরানা, বিভিন্ন ঘরানা হয়, তো আমি ওনার ঘরানায় শিখেছি। জয়রাজের শৈশব তো হাওড়া। সেই শৈশবে আমি কাকিমার সম্বন্ধে একটু জেনেছি তোমার পোস্টে এবং বিভিন্ন। পরিবেশটা কেমন ছিল বড় হওয়ার? আমরা খুব গরিব ছিলাম। মানে এটা কোনো রূপক অর্থে গরিব না, অর্থনৈতিক অর্থে গরিব ছিলাম। আমার যেরকম তুমি বললে যে আমার মায়ের কথা আমি কিছুটা লিখেছি, কিছুটা তোমার যাত্রার সময় কাকিমা ছিলেন তখন দেখেছি একদম। কিন্তু আমার বাবার বাংলাদেশ থেকে এসছেন তারা, এবং এসছেন 47-এ, যখন দেশ ভাগ হচ্ছে তখন। আর আমার বাবার জন্ম 47-এ। সুতরাং ধরেই রাখা যায় বাবা এক্স্যাক্টলি কবে জন্মদিন বাবা জানতেন না। ধরেই রাখা যায় যে অগস্ট মাসে যদি আসেন, ওরকম সময় যদি আসেন, তাহলে হয়তো তখন 3 মাস 4 মাস এরকম বাবার বয়স হওয়া উচিত। তো কারোর কোলে চড়ে, মায়ের কোলে চড়ে বা এরকম এসছেন, এবং এতটাই ডিফিকাল্ট ছিল সেই আশাটা যে সেই পথক্লেশেই আমার ঠাকুরদা মারা যান। তার ফলে আমার ঠাকুরদার কোনো স্মৃতি আমার বাবারই নেই, বুঝতে পারছি। এবং তার ফলে এই যে হাওড়া শিবপুরে এসে ওরা ওঠেন, তার কারণই হচ্ছে যে তারা দলছুট হয়ে যান। মানে পথেই মারা গেছেন একজন, তার জন্য থেমে যেতে হচ্ছে, বাকিরা চলে আসেন, ইত্যাদি ঘটে। তার ফলে ওরা একেবারে দলছুট হয়ে এসে কোনো ক্রমে আর কি হাওড়া শিবপুরে এসে উঠতে পারেন, এবং চূড়ান্ত দারিদ্র, কোনো প্রথাগতভাবে কোনো শিক্ষার সুযোগ নেই। আমার বাবা খুব কম বয়সে একেবারে মুটের কাজ করে, কুলির কাজ করে জীবন ধারণ করেছেন।
আমি সেটা পরে বাবা, আমি এটাতে অ্যাকচুয়ালি খুবই শ্লাঘাবোধ করি যে আমার বাবা মুটের কাজ করে হয়েছেন। আমার এটাতে কোনো আম, কি বলবো, গ্লানি নেই। আহ, তো আমি পরে গিয়ে দেখেওছি, ওটা এখনো আছে ওই দোকানগুলো। ওই তুমি যদি মেট্রো সিনেমার পাশে যে মেট্রো গলি যেটাকে আমরা বলি, সবারের দিকে যেটা একদম চলে গেল, একদম ওই ওখান থেকে মুখটাতে, প্রচুর জিন্স কিনেছি। হ্যাঁ ওইখানে একটুখানি ঢুকলে কতগুলো কাঁচের দোকান পাওয়া যায়, হুম, আয়না, হুম, কাঁচ, হুম, এগুলো হুম। সার্সিট কাঁচ, এগুলো বিক্রি হয়। ওই কাঁচের দোকানে বাবা কাজ করতেন, মানে গোডাউন থেকে ওই কাঁচ নিয়ে এসে দোকানে রাখতে হবে, বা ক্লায়েন্ট কাঁচ কিনলেন, তার বাড়িতে কাঁচ পৌঁছে দিতে হবে মাথায় করে নিয়ে গিয়ে, ওই মুটের কাজ বাবা করতেন। এইটা আমার হুম, ছোটবেলাটা, মানে হুম, মানে এটা অ্যাকচুয়ালি আমার ছোটবেলা না, আমার বাবার হুম, ছোটবেলাটা এইটা। আর তারপরে তো বাবা পিডব্লিউডিতে একটা চাকরি করেছেন, সেটাও ডেইলি লেবার হিসেবে সেই চাকরিতে ঢোকা বাবার, একেবারে রাস্তার কাজ করার যে ডেইলি লেবার, সেই লেবার হিসেবে ঢুকেছেন। পরে তার থেকে একটু এ করে গাড়ি চালানো শেখেন, শিখে রোলার ড্রাইভার আচ্ছা। হিসেবে হুম, উনি কাজ করতেন পিডব্লিউডিতে। হুম, আর এরা যে বেঁচে গিয়েছিলেন, একেবারে বয়ে গেলেন না, টিকে থাকতে পারলেন, এটা ঘটেছিল কমিউনিস্ট পার্টির জন্য। কমিউনিস্ট পার্টিটা ভাগ্যিস ছিল, সেই কারণে এরা থাকতে পারেন, টিকে থাকতে পারেন। এবং একটা অর্থে শিক্ষিত হয়ে উঠতে পারেন কোনো না কোনো স্তরে। আমি তোমাকে একটা গল্প বলবো, আমি এই গল্পটা বলতে খুব পছন্দ করি, ভালোবাসি খুব। আম, তখন ওই আনন্দবাজারে দুটো কমিক স্ট্রিপ বেরোতো, অরণ্যদেব আর জাদুকর ম্যানড্রেক, এই একদম। এই দুটো। তা আমি ছোটবেলাতে ওই দ্বিতীয় পাতায় ওইটা হুম, খুলেই প্রথম হুম, আমরা দেখতাম। আর তো অরণ্যদেবের বই তখন পাওয়া যায়। সেগুলো স্কুলেতে অন্য বন্ধু বান্ধব যারা, তাদের মধ্যে কেউ কেউ ওই অরণ্যদেবের বই পড়ে ফেলেছে, তাদের একটু বেশি হুম, রেলা হুম, আছে হুম, হুম, যে সে বই পড়ে হুম, ফেলেছে, সে পুরোটা জানে, আর আমাকে ওয়েট করতে হুম, হচ্ছে যে হুম, ওই এক কলাম করে বেরোবে তার জন্য। তা আমি একটা বায়না ধরেছি বাবার কাছে যে আমাকেও একটা অরণ্যদেবের বই, আমরা অরণ্যদেব বলতাম, আমি বেতাল বলতাম, হুম, হ্যাঁ, একটা একটা বেতালের বই আমাকে হুম, কিনে দিতে হবে। তো বাবা বলেছে যে কিনে এনে দেবে, হুম, সন্ধ্যাবেলায় নিয়ে আসবে কিনে। আমি সারাদিন ওয়েট করছি, আর রান্তায় মোড়া একটা এ করে নিয়ে এসে আনন্দ ধরেন। আর তারপরে ওই মোড়কটা খুলেছি, খুলে ঠিক যতটা উৎফুল্ল আমি ছিলাম ততটা ডিমোরালাইজড, মানে কেঁদে ফেলেছি আমি, হুম, যে এটা আবার কি হলো, এটা ঠকানো হলো আমাকে। হুম, কারণ বইটা অনন্যদেব নয়, হুম, বইটা আবোল তাবোল। ওইটা আমার পাওয়া প্রথম, বাবার কাছ থেকে পাওয়া প্রথম বই, আবোল তাবোল। আর বাবা আমাকে কনভিন্স করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে ওটা আবোল তাবোলটা বেতালের থেকে অনেক ভালো বই, এবং সেটা মানে প্রচুর পরিশ্রম করে, আম, 1 ঘন্টা 1.5 ঘন্টা হুম, পরিশ্রম দিয়ে আমাকে দুটো লেখা ওখান থেকে পড়ে ফেলেন, এবং আমি রিয়েলাইজ করলাম যে হ্যাঁ হ্যাঁ, বাবা ঠিক বলছে। হুম, এ- এই আমি ঢুকলাম যে জগৎটাতে। আমি বলছি যে এই যে বাবা, তো জানার কোনো সুযোগ নেই ছিল না যে অ্যাকচুয়ালি যে বেতালের থেকে, অরণ্যদেবের থেকে সুকুমার রায়ের জগৎটা আমার জন্য অনেক বেশি জরুরি, এবং সেটা অনেক বেশি উৎকৃষ্ট। এটা শিখলেন কি করে? কমিউনিস্ট পার্টি। এটা না থাকলে এটা ঘটে না। এটাই আমার, মানে আমার যদি বড় হওয়া বলো, তাহলে এইটা হচ্ছে আমার আমার বড় হওয়া, এরকমই আমার বড় হওয়া। কারণ তুমি আমার মায়ের কথা যেরকম বললে, হুম, আম, আমি এক্স্যাক্টলি, আমার 79 সালে জন্ম, 80 সালের জানুয়ারিতে যে ব্রিগেডটা হচ্ছে, আমি সেই ব্রিগেডটাতে গেছি, আমার মা নিয়ে গেছে তোয়ালে করে আমাকে হুম, জড়িয়ে, ওই ব্রিগেডে আমি গেছি। এবং আমার মা আম, বেঁচে থাকা কালীন যে শেষ ব্রিগেড হয়েছে, উনি তখন চোখে একদম দেখতে পান না, মানে মনে একেবারেই আছে, দেখতে পান হ্যাঁ। না। সেটা আমি আমি আমার মাকে হুম, সেই জন্য সেই ব্রিগেডটাকে নিয়ে গেছি। তোয়ালে করে, মানে, তাই হুম, তাই হুম। আম, এইটাই আমার আমার বড় হওয়ার মধ্যে এরকমই বড় হওয়া আর কি। আচ্ছা, তো শ্রবন্তী,
শেখানো তো হলো, মানে কিন্তু শেখানোটা কেন হয়েছিল যে তোমার বাবা মা কেন শিখিয়েছিলেন যে এটাকে তুমি এক্সপ্রেশনের মাধ্যম হিসেবে গ্রহণ করবে, না বিয়ের জন্য তৈরি হবে? সুস্থ করার জন্য। হুম। আমি একটু রুগ্ন বাচ্চা ছিলাম, আমার হাঁপানির সমস্যা ছিল, হুম। তো আর খুব দুর্বল ছিলাম। হুম। তো ডাক্তার বলেছিল যে নাচ, সাঁতার, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এরকম কোনো বিষয়ে দিলে ও মানে ওই ইমিউনিটি পাওয়ার বাড়বে, ফুসফুসের কাজ বাড়বে। তো সেই জায়গা থেকে আমাকে মূলত এইগুলোতে দেওয়া। আচ্ছা। হুম। আর তোমার বাবার কথা একটু বলো। বাবা মা। আম, আমার বাবা মা খুবই ভালো। আম, বাবা 2017-তে মারা গেছেন। আম, আম, এখন মা, আমি, বোনের বিয়ে হয়ে গেছে। আম, মানে বাবা মা খুব সাপোর্টিভ। আমার বাবা মা, মানে আমি যে নাচ গান বা এই যে এই বিষয়গুলোর মধ্যে আমি যে শিখে বড় হয়েছি, আমার বাবা মা আমাকে সবসময় সাপোর্ট করেছে। কিন্তু তারা তো খুবই মধ্যবিত্ত এবং খুবই বাধা ধরা একটা সমাজের মধ্যে তারাও বড় হয়েছেন। সেই জন্য তারা কখনো আমার মতন করে নাচ গান নাটককে ভেবে নিতে পারেননি। তারা সবসময় আমাকে আম, সরকারি চাকরি যাতে করি, কোনো স্কুলে যাতে পড়াই, আমাকে খুব সুন্দর করে পড়াশোনা শিখিয়েছেন। কিন্তু নাচ গান করে তুমি জীবনে কিছু করতে পারবে না। নাচ গান করে তুমি সিকিউরিটি, অর্থাৎ একটা তোমার বাড়ি হবে, গাড়ি হবে। নাচ গান করে তুমি বড় লোক হতে পারবে না। হুম। সেটা বড় লোক হতে গেলে তোমাকে চাকরি করতে হবে। তো আমি আমার তুমি চাকরি করেছো? হ্যাঁ, আমি বহু বছর স্কুলে পড়িয়েছি। আমি প্রথমে আলোকধারা বলে একটা ইনক্লুসিভ স্কুলে পড়াতাম হুম। বহু বছর, এবং সেখানে অটিস্টিক বাচ্চা এবং যেই বাচ্চারা ওই মন্টেসরি স্কুলে পড়ার পরে অন্যান্য স্কুলে পড়তে যাবে তাদের সবাইকে একসঙ্গে পড়াতে হতো, ইনক্লুসিভ। এবং সেই স্কুল ছেড়ে দেওয়ার পরে আমি নবনালন্দায় বহু বছর পড়িয়েছি। আচ্ছা। হ্যাঁ, নবনালন্দা প্রাইমারিতে হুম। হুম। অনেক বছর পড়িয়েছি। এবং বাবা 2017-তে মারা যায় ডিসেম্বরে। তো বাবা মারা যাওয়ার 7-8 মাস পরেই আমি চাকরি ছেড়ে দিই, কারণ তখন আর আমার খুব চাকরি করে মানে প্রমাণ করার কিছু ছিল না। এবং আমি তারপরে ফুল টাইম মায়ের সাথে কথা বলি যে আমি আর চাকরি করতে চাই না, শুধুই নাচ, নাটক, অভিনয় এগুলো করতে চাই। তা মা বলেছে হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তো আমি এই যে এখন আমার প্রিভিলেজ নিয়ে দাঁড়িয়ে আছি এবং মায়ের সঙ্গে আমার মেয়েকে নিয়ে থাকি, এবং আমি মনোযোগ দিয়ে নাটক, নাচ যা কিছু করতে পারি সেটা একমাত্র আমার মায়ের জন্য, ঝর্ণার জন্য। কারণ আমার মা খুবই স্ট্রং একজন মহিলা। মায়ের সাথে প্রচুর ওঠানামা আছে আমার, অনেক, স্বাভাবিক। যেটা হয় আর কি। সব হ্যাঁ, মায়ের সাথে সব হ্যাঁ, সন্তানের আমার হয়। মাঝে মাঝে ভীষণ মনে হয় যে মা কি আমাকে ভালোবাসে নাকি খুব আমাকে নিয়ে পজেসিভ। কিন্তু আমি এটাও রিয়েলাইজ করি যে আমি এই যে আমার মেয়েকে নিয়ে যেভাবে আমি বেঁচে রয়েছি এবং নিজের ইচ্ছেতে বেঁচে রয়েছি, আমি যেটা করতে চাই, পরিচালনা হোক, নাচ হোক, নাটক হোক, যা যা আমি করতে চাই, সেটা পসিবল হচ্ছে আমার মায়ের জন্য। কারণ আমার মা এটা নিয়ে আমাকে চাকরি ছাড়া নিয়ে একটা দিনও কথা শোনায়নি। হুম। মা বলেছে তুমি করো, আমি আছি। তাই। তুমি কি হাওড়ার ভ্যান্টেজ পয়েন্টের জন্য অরুণ বাবুকে পেলে নাকি অন্যভাবে? আম, দুটোই বলা যায় এক 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 অর্থে। তার কারণ হচ্ছে যে তখন চেতনা অনেকে হাওড়ার, তার মধ্যে একজন হচ্ছেন দীপক মুখোপাধ্যায়। এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা জায়গা এই জন্য যে সেই অর্থে তো ডেডিকেটেড লাইটিং ডিজাইনার আর কোনো দলের নেই, একমাত্র চেতনা ছিল। যে একজন মানুষ রয়েছেন যিনি লাইটিং ডিজাইন করেন এবং তিনি আর কোথাও করেন না, শুধু চেতনার জন্য করেন। এটা দীপক মুখোপাধ্যায়। আর দীপক জেঠু আর আমার বাড়ি একদম একদম পিঠোপিঠি, মানে মানে জানলা খুললে প্রায় কমন জানলা এরকম আর কি দীপক জেঠু। তো আমি আইপিটি এর সাথে কিছুদিন কাজ করেছি, পাড়ায় কাজ করেছি। দীপক যেহেতু পাড়াতে বাচ্চাদের নাটক করাতো, সেখানে করেছি। তারপর পদাতিক ইত্যাদি করে টোরে তারপর ফাইনালি আমি ঠিক করি যে একটা দলে যুক্ত হব। তো আমার তার ফলে দীপক জেঠুর সাথে গোটা এটা গোটা পড়াটা
বোঝাপড়াটা। তো আমার অবভিয়াস চয়েস হয়ে যায়। তো কোন বয়সে জয়েন করলে? আমি জয়েন করেছি এক্স্যাক্টলি 18 বছর বয়সে। হ্যাঁ, 18। আচ্ছা। তুমি তো ফুটবলও খেলতে। অনেকদিন ফুটবল খেলেছি। হ্যাঁ, ওটা আমার একটা চয়েস ছিল হ্যাঁ, যে আমি ফাইনালি গিয়ে আমি ফুটবলটা খেলবো নাকি থিয়েটার করব, মানে একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমাকে সিদ্ধান্তই করতে হয়েছে যে আমি ফুটবল না থিয়েটার, এবং আমি থিয়েটার বেছে নিলাম আর কি, ফুটবল না করে। তারপর জয়েন করলে? তারপর চেতনায় এলাম 97 সালের শেষের দিকে, চেতনায় যুক্ত হলাম। তখন লালদার গন্তব্য গন্তব্য নাটকটা সাংঘাতিক সময়ে ঢোকা একদম সাধারণ। এবং লালদা ওই 98 অনওয়ার্ডস লালদা কিন্তু এ শুরু করে দিয়েছে, তিস্তা পারের কাজ অল্প অল্প করে প্রিপারেশন শুরু হয়েছে। তো লালদার প্রভাব কতটা তোমার এই বড় হয়ে ওঠা এই সন্ধিক্ষণটায়? হিউজ হিউজ প্রভাব। মানে থিয়েটারে আমি যাবতীয় যা কিছু নিয়ে আজকে যতটুকু দাঁড়িয়ে রয়েছি, তাতে লালদা একটা কি বলবো ভিত, পোক্ত ভিত একেবারে। বুঝতে পারছি 18 বছর বয়সে আমি একদম ইমপ্রেশনেবল বয়স। মানে যা কিছু আমাকে মানে পুশ করেছে সেটা সবই লালদার কাছ থেকে এসেছে। মানে তার আগে পর্যন্ত আমি কিন্তু আমারও তোমাকে প্রথম আবিষ্কার ওই লটারি বিক্রেতা হিসেবেই তিস্তা পারে। হ্যাঁ, আর ধরো মানে থিয়েটার করি, মফস্বলে থিয়েটার করেছি, তার জন্য এ করা ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই যে ব্রড ভিশন যে আমাকে ধর্মনারায়ণের এক্সিবিশন হচ্ছে কলকাতায়, এটা লালদা পুশ করছে যে যা, বা আমি ধরো ধর্মনারায়ণ বলো, প্রকাশ কর্মকার বলো, এগুলো আমার জানার বৃত্তের মধ্যেই নয়। এবং শুধু জানছে এমন না, এই যে পুশ করা যে যেতে হবে, গিয়ে দেখ, বা এই যে শ্রাবন্তী যেরকম নাচের কথা বললো, যে ধরো ওই উদয়শঙ্কর সেন্টেনারি ফেস্টিভ্যাল হচ্ছে, প্রত্যেক দিন গিয়ে বসে থাকা, এটা লালদার কারণে যে ইন্টারডিসিপ্লিনারি সব জানতে হবে, মানে নাচ, হোলিস্টিক অ্যাপ্রোচ, একদম লালদা। আচ্ছা, বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে আমি তোমাকে দেখেছি নাচকে হাতিয়ার করে এক্সপ্রেস করতে। নাচের রাজনীতি আর রাজনীতির নাচ, এটা সম্বন্ধে তুমি আমাকে একটু বলবে, যেটা তোমার মনে হচ্ছে? আমার শুরু তো উদয়শঙ্কর নৃত্য শৈলী দিয়ে, এবং তারপরে আমি ক্লাসিক্যাল ওডিসি শিখতে শুরু করি। তো আমি একসঙ্গে অনেকে মিলে যে কাজ করা, সেটা আমি শিখেছি হচ্ছে উদয়শঙ্কর নৃত্য শৈলীতে। কারণ উদয়শঙ্কর কমিউনিটি লিভিং এ বিশ্বাস করতেন, এবং অনেক মানুষ একসঙ্গে নাচবে, কোরিওগ্রাফ করবে, ভাবনা চিন্তা করবে, এইরকম একটা অ্যাপ্রোচে উনি নাচকে ওনার জীবনে দেখেছেন, এবং সেটাই উনি বলে গেছেন। যত না টেকনিক উদয়শঙ্কর নৃত্যশৈলীতে আছে, ততটাই ফিলোসফি আছে। অর্থাৎ আমি আমার জীবন দর্শনটাকে কিভাবে দেখব, ইনক্লুড করা, বাদ দেওয়া নয়, একলা হয়ে যাওয়া নয়, সবাইকে নিয়ে। আর যখন আমি ক্লাসিক্যাল শিখতে শুরু করলাম, তখন ক্লাসিক্যালের অ্যাপ্রোচটা হচ্ছে যে আমাদের দেশের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি, এবং তার একটা ক্লাস থাকবে। অর্থাৎ আমি যখন স্টেজে ওডিসি করব, আমার সামনে কিছু রসিকাস থাকবেন, যারা ভাব রসের একটা আদান প্রদান হবে, তারা একটা উচ্চ মার্গের কোনো বিষয় বুঝবেন। তো সেটাও ভালো, কিন্তু আমার করতে গিয়ে যেটা মনে হচ্ছিল যে আমি কোথাও লিমিটেড হয়ে যাচ্ছি। আর সোলো, অর্থাৎ আমি কি করি, আমি সোলো ডান্স করি, সোলো ওডিসি ডান্সার, এই একটা পরিচয় আমার তৈরি হয়েছিল। এই সোলো বিষয়টা করতে গিয়ে আমি যেটা দেখছিলাম, সেটা হচ্ছে যে আমি নাচলাম, নাচ শেষের পরে সবাই খুব ভালো ভালো বললো, হাততালি দিল, তারপরে আমি গ্রিন রুমে এসে মেকআপ রিমুভ করলাম, কস্টিউম চেঞ্জ করলাম, আমি বাড়ি আসলাম। আবার এরকম আরেকটা শো এর দিন। আমার এটা একটা
মনে হচ্ছিল যেটা খুব মোনোটোনাস, এবং এখানে কিছু এক্সচেঞ্জ হচ্ছে না। আমি গীত গোবিন্দের শ্লোকে নাচ করছি, কি ওড়িয়া অভিনয় করছি, কিন্তু সেই গান বা সেই গল্পের মধ্যে দিয়ে আমি আমার বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আমার কোনো ইন্টারাকশন হচ্ছে না। এটার সুযোগ উদয়শঙ্কর নৃত্য শৈলীতে আছে, কারণ ওখানে যে কোনো যা কিছু গান, কবিতা, যা কিছু নিয়ে তুমি Incorporate করে নেওয়া হ্যাঁ করতে পারো। কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছিল যে কেন ক্লাসিক্যাল নাচে সেটা হবে না। আমি তো এই সময়ে দাঁড়িয়ে করছি, তাহলে আমার এই সময়ের কথা বলা খুব জরুরি। আমি যেই দিন শো করছি আমি জানতে পারছি বাড়িতে গিয়ে নিউজ চ্যানেলে যে ওই রাজ্যের ওই জেলায় একটি 7 বছরের মেয়েকে ধর্ষণ করা হয়েছে। আমি আবার দুদিন পরে গিয়ে গীত গোবিন্দ নাচ করছি, যেইখানে সেখানে বলা হচ্ছে যে রাধা এবং তার সখীরা সরোবরে স্নান করছিল এবং কিছু কৃষ্ণ আর তার ছেলে বন্ধুরা মিলে তাদের জামা কাপড় নিয়ে চৌপাট হয়ে গেছে, কেটে পড়েছে। তো এটা আমার মনে হচ্ছে এই সময় দাঁড়িয়ে ইভ টিজিং। মানে তারপরে কি, তারপরে যে মেয়েগুলো স্নান করছিল জামা কাপড় খুলে, সে কি করছিল সেটা নিয়ে আমরা একটা গান বানিয়েছি, একটা পদ লেখা হয়েছে, ভালো, আমি সেটাকে আমি বলছি না বাদ দিতে, কিন্তু আমার এই রাস্তাটাও থাকা দরকার যে যে 7 বছরের মেয়েটি ধর্ষিত হচ্ছে বা যাদেরকে কোনো কারণে পুড়িয়ে মারা হচ্ছে, সেটাও যদি আমি ক্লাসিক্যাল নাচে দেখাতে পারি, এটা আমার মনে হয়েছিল। তাহলে আমি কিভাবে দেখাবো? তো তখন আমার একটা জিনিস মনে হয়েছিল, তখন আমাদের ওই এনআরসি, সিএ এগুলো সব চলছিল। তখন আমার মনে হলো যে ক্লাসিক্যাল নাচে আমাদের যা যা বাধা রয়েছে, যেই যে জিনিসগুলো আমাকে নিয়ম করে দেওয়া হয়েছে, আমি সেই নিয়মগুলোকে যদি চ্যালেঞ্জ করি, কিন্তু আমি নাচটাকে যদি গ্রামাটিক্যালি ঠিক রাখি, তাহলে তো হতে পারে। তো তখন আমার প্রথম ওটা শুরু, মানে তার অনেক দিন আগে থেকেই ভাবছিলাম কিভাবে করা যায়। ওইটাতে আমার মনে হয়েছিল যে একদম পুরো কালো পোশাকে নাচবো, কারণ পুরো কালো পোশাক মানে সেটাকে, মানে ভগবানের পুজো তুমি সম্পূর্ণ কালো পোশাকে করতে পারো না, আর ক্লাসিক্যাল নাচ শুরুই হয় হচ্ছে একজন ভগবানের মূর্তিকে পুজো করে। তো সেইটা আমার প্রথম, যে কোনো মূর্তি পূজা হবে না, এবং একদম মানুষের সামনে, মাঠে বা কোনো বস্তি বা কোনো ধর্ণা মঞ্চের সামনে যদি আমি নাচটা নিয়ে যাই, এবং উর্দু গানের সাথে হবে, সংস্কৃতের বদলে উর্দু। তো এইভাবে নাচটাকে রাজনীতিতে, মানে ব্যক্তিগত রাজনীতি বা আমার আশেপাশে বা সমাজে বেঁচে থাকার যে রাজনীতি, আমি সেখানে নিয়ে এসে ফেললাম। এবং তারপরে আমার জীবনে আমি যখন যা যা ঘটনার সম্মুখীন হয়েছি, সেটাকে আমি চেষ্টা করেছি নাচের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে। তার মধ্যে মুজাহেমাত, মানে মুজাহেমাত আমি দুরকম ভাবে করেছি, একটা ওই সময় করেছি, আর এই 2024-এ যখন আমাদের এত বড় আরজিকর ইস্যু ঘটলো, তখন মুজাহেমাত আমি আরেক রকম ভাবে করেছি, আরো অনেক মেয়েকে নিয়ে। তো নাচ এইভাবে আমার, আর ভীষণ আমাদের এখানে একটা মানুষের স্বভাব রয়েছে যে আমি তো অ্যাপলিটিক্যাল, অরাজনৈতিক। এবার অরাজনৈতিক বলতে গিয়ে আমি কার হাত শক্ত করছি? যে করাপশন নিয়ে বেঁচে থাকে, যে করাপশন কে মানে গ্রাস করে যে পাওয়ারফুল হয়, আমি তাদের হাত শক্ত করছি। তাহলে আমার মনে হয়েছে যে মানে নাচ জিনিসটা ভীষণভাবে রাজনৈতিক আমার কাছে, এবং সেটাকে আমি যেই যেই ইস্যুর মধ্যে দিয়ে মানুষের কাছে নিয়ে যাচ্ছি। তুমি তো একটা বাইরে প্রজেক্ট করেছিলে না, যেখানে সবাই নিজের ভাষায় অভিনয় করতো, সেটা নিয়ে একটু বলবে? এটা রয়্যাল শেক্সপিয়ার কোম্পানির তখন একটা করেছিল ওরা, সেটা হচ্ছে কমপ্লিট বক্স, মানে শেক্সপিয়ারের যতগুলো নাটক আছে এবং পৃথিবীর বিখ্যাত সমস্ত নির্দেশক তারা এই কাজটা করবেন। বিখ্যাত মানে আমি বলছি যে যেরকম ধরো ট্রেভার নানের মতন বিখ্যাত পরিচালকও করছিলেন, আর টিম সাপল করছিলেন। তো টিম সাপল মিডসামার নাইটস ড্রিমটা করবেন ঠিক করেন, এবং উনি ঠিক করেন যে ওটা এই সাবকন্টিনেন্টের থেকে অ্যাক্টরদের নিয়ে এই প্রযোজনাটা করবেন। সেইটাতে উনি অডিশন করেন, দীর্ঘ অডিশন প্রক্রিয়া, মানে দীর্ঘ অডিশনের হয়, নানা ফেজে অডিশন ইত্যাদি হয়, তারপরে আমি সেখানে সিলেক্টেড হই অভিনয় করার জন্য। রিহার্সাল কোথায় হয়েছিল? রিহার্সাল হয়েছে নানা জায়গায় অ্যাকচুয়ালি। কিছুটা রিহার্সাল হয়েছে পন্ডিচেরিতে, একটা বিখ্যাত আছে বিনা পানি চাওদার তৈরি করা প্রতিষ্ঠান আদিশক্তি, সেখানে কিছুটা হয়েছে।
দিল্লিতে কিছুটা হয়েছে, আহ, আমাদের স্ট্রাটফোর্ড আপন আভন যেখানে শেক্সপিয়ারের জন্মস্থান, ওটাই আরএসসির বেস, রয়্যাল শেক্সপিয়ার কোম্পানি ওখান থেকে ফাংশন করে, সেখানে খানিকটা হয়েছে এইভাবে রিহার্সাল। আমরা ওদের- প্রায় 350 শো করেছি। না, যেটা ফ্যাসিনেটিং হচ্ছে তুমি বাংলায় বলছো, তারপরে একটা সিংহলি ছেলে তার নিজের ভাষায় বলছে। এটা কিরকম হতো ব্যাপারটা? মানে আমি বাঙালি হিসেবে বোঝার চেষ্টা করছি। বেসটা ইংরাজি, আচ্ছা। আম, মানে প্রত্যেকে যদি মোটামুটি রেশিও করা হয় তাহলে হয়তো দেখা যাবে যে তারা নিজেদের ল্যাঙ্গুয়েজে হয়তো 40% বলছে আর 50% বলছে, আর ইংরাজিতে বাকি অংশটা ইংরাজিতে বলছে। এইভাবে মূলত করা হয় এবং এত দীর্ঘ রিহার্সালের প্রক্রিয়া, তার ফলে এইটাকে ওভারকাম করা গেছে। মানে সে তার নেটিভ ল্যাঙ্গুয়েজে এক্স্যাক্টলি কি বলছে এবং কোন ইন্টেনশনে বলছে, সেটা কো অ্যাক্টর হিসেবে আমাদের বুঝতে 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 যেতে হয়েছে। তার ফলে মানে ওই সংলাপটা আমিও বলতে পারবো, আমার কো অ্যাক্টর যে সংলাপটা তার যে নেটিভ ল্যাঙ্গুয়েজে বলছে সেটা আমিও বলতে পারবো। এতটাই রেসিপ্রোকেটারি একটা প্রসেসের মধ্যে দিয়ে রিহার্সালটা চলে। এটা অপূর্ব একটা অভিজ্ঞতা। যেরকম আমি বললাম যে আমার জীবনে যেরকম লালদার একটা হিউজ প্রভাব থিয়েটার চর্চার ক্ষেত্রে, সেরকম টিম সাপল আমার জন্য একটা বিরাট 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 প্রভাব। এবং ওই একেবারে আরএসসিতে গিয়ে সেটা অভিনয় করা, তার ওয়ার্ল্ড ট্যুর করা, এবং সেটা ঠিক আমরা এখন যেভাবে থিয়েটার করি সেরকম ভাবে তো না, রান থিয়েটারটা একটা হল যেখানে প্রত্যেক দিন শো হচ্ছে, কোনো দিন ডাবল শো হচ্ছে, এবং দ্যাট প্রোডাকশন ওয়াজ এক্সট্রিমলি সাকসেসফুল, বিরাট বিরাট সাকসেসফুল। গার্জেনে সেটা 5 স্টার পাচ্ছে, রেটিং পাচ্ছে। খুবই খুবই সেলিব্রেটেড একটা প্রোডাকশন, এবং এই নানা জায়গা থেকে অভিনেতারা এসছেন, তারাও মানে মানে শ্রেষ্ঠ অভিনেতাদের নিয়ে সেই আনসাম্বল কাস্টটা তৈরি করা হয়েছে। এরা মানে লালদার সাথে কাজ করাও যেরকম আমি বলবো সেরকম এটা আমার দারুণ এক্সপিরিয়েন্স, শুধু এক্সপিরিয়েন্স এবং এক্সপোজার একই সাথে, মানে একটা দিক খুলে যাওয়া। কারণ আমি যেরকম বললাম যে আমাদের যেহেতু কমপ্লিট ওয়ার্কস, আমার পাশের স্টেজে ট্রেভার নানের প্রোডাকশন হচ্ছে, সেই প্রোডাকশনে ইয়ান ম্যাককেলান অভিনয় করছেন, প্যাট্রিক স্টুয়ার্ট অভিনয় করছেন, তারা দুজন অভিনয় করছেন, এবং মানে আমরা তাদের অভিনয় দেখতে যাচ্ছি, তারা আমাদের অভিনয় দেখতে আসছে। শেক্সপিয়ারের জন্মদিনটা বিরাট ভাবে সেলিব্রেট করা হয় স্ট্রাটফোর্ড আপন অ্যাভনে। সেখানে আমরা একই সাথে স্টেজ শেয়ার করছি, ইন্টারঅ্যাক্ট করছি, তারা তাদের থিয়েটার, এটা একটা মানে কি বলবো, এটা শিহরণ হওয়ার মতন একটা ব্যাপার। আচ্ছা, যেমন শ্রবন্তী বলল, তোমাকে যতবার মঞ্চে আমি দেখেছি জয়রাজ, আমার মনে হয়েছে এরকম গ্রেসফুল শরীর তো কারণ নেই। তো তুমি কখনো নাচ কে সিরিয়াসলি নেওয়ার কথা ভাবোনি? হচ্ছে যে আমি নাচকে খুবই সিরিয়াসলি নিই। আমি কিছু দূর নাচ শিখেছি, ছৌ শিখেছি খুবই যত্ন করে। আমার ইনফ্যাক্ট শ্রাবন্তী যেরকম বললো ওড়িশিতে যেরকম স্কলারশিপ ছিল, আমার ছিল হচ্ছে কালারিপাইট্টু আর ছৌ, এটার উপর স্কলারশিপ ছিল, দীর্ঘদিন শিখেছি। আর একজন মানুষের প্রভাবও আমার উপর রয়েছে, ঝুমা বসাক। ঝুমাদির কাছেও আমি দীর্ঘদিন নাচ শেখার চেষ্টা করেছি। খুবই সিরিয়াসলি নাচনি, কিন্তু ওই এগেন মানে নৃত্যশিল্পী হব সেইটা ভেবে নয়। যেহেতু তুমি সিরিয়াসলি নাও, তুমি জানো কতটা সিরিয়াস হতে হয় নৃত্যশিল্পী হতে গেলে, সেই জন্যই। হ্যাঁ, এবং ধরো আমি খুব মজার একটা কথাও, এই তুমি কথা তোমার সূত্র ধরে আমি মজার কথাটা বলবো যে ধরো আমি যখন পুরুলিয়াতে ছৌ শিখতে গেছি, আমি যার কাছে শিখেছি তার নাম পানু মাহাতো। তো আমি পানুদাকে জিজ্ঞেস করলাম, পানু অসম্ভব ভালো উলফা করে। উলফা মানে হচ্ছে এই
বেসিক্যালি সামারসল্ট। ওই উল্টোটা, হ্যাঁ। তো সেটা অসাধারণ করে। আমি জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে তোমার এরকম সামারসলটা এত ভালো কি করে হয়, এত গ্রেসফুলি কি করে তুমি সামারসলটা করো। ও গণেশ গণেশ চালটা পানু মাহাতো বিখ্যাত আসলে। তো ও বললো যে ওই তুংটা নদীতে হঠাৎ এরকম না জলের একটা হড়কা বান আসছিল, আর ওইটা থেকে বাঁচার জন্য ও ঝাঁপ দেয় ছোটবেলায়, মানে 8-10 বছর যখন তার বয়স, এবং ওইটাকে ও তারপর থেকে রেপ্লিকেট করেছে ওর গণেশের চালে। হ্যাঁ, এইটা আমি কোনোদিন আমার জীবন দিয়ে পৌঁছতে পারবো না, সম্ভবই নয়। যেটা সম্ভব সেটা হচ্ছে আমার একটা মিউচুয়াল অ্যাডমিরেশন আর মিউচুয়াল রেসপেক্ট তৈরি হতে পারে ওই ফর্মটার প্রতি। এবং আমি এটাও মনে করি না যে আচ্ছা আমি তো কোনোদিন ওইটাতে পৌঁছতে পারবো না তাহলে আর কি, সেটাও আমি মনে করি না। আমার যে আপব্রিঙ্গিং, যে আরবান আপব্রিঙ্গিং, তার সাথে এর একটা কি বলবো আদান প্রদান করতে পারে। কিছুটা পথ তুমি হাঁটবে, কিছুটা পথ ও হাঁটবে, একটা হাত ধরতে পারি আমরা এই মিউচুয়াল রেসপেক্ট নিয়ে, যে আমি তুমি ঠিক যেভাবে ওটা করছো আমি সেখানে কোনোদিন পৌঁছতে পারবো না, আবার আমি যেখান থেকে এইখানে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছি সেটা আমার নিজস্ব পরিধির যে বোঝাপড়া সেখান থেকেই আসছে। এইরকম ভাবেই আর কি গোটা জিনিসটা একভাবে চলেছে। এবার একটা বিশেষ প্রসঙ্গে আসতে হয়, এটা আমার খুব প্রিয় বিষয়, সেটা হচ্ছে জমিদার। আশ্চর্য চরিত্র, এবং প্রদীপ্ত ভট্টাচার্যই পারেন লিখতে। কিরকম ছিল বিরোহী পুরো প্রসেসটা, ওদের সাথে কাজ করার? ফ্যান্টাস্টিক, খুব। আমি প্রদীপ্তদার সাথে বিরোহীর আগে অনেকগুলো কাজ করেছি। এটা খুব সুন্দর ছিল কন্টিনিউটির কাজটা, যেটা একটা কন্টিনিউটি না কিসের, রূপকলা কেন্দ্রের পুরোনো দিনের হিরো হিরোইন। হ্যাঁ, ওইটা থেকে আমার ওটা অ্যাকচুয়ালি একদম লকডাউনের আগে না পরে আমি ভুলে গেছি, কিন্তু আমার মনে হয় আগে। হ্যাঁ, তো মানে প্রদীপ্তদার সাথে আমি ওরকম বিরোহী বা তার আগে এরকম ধরনের বেশ কিছু কাজ ইত্যাদি মিলিয়ে 180 ডিগ্রি। তো ওদের সবার সাথে আমার প্রায় 7টা মতন কাজ আমি করেছি। অ্যাকচুয়ালি এক ফ্যামিলির মতন, মানে প্রদীপ্তদার সাথে কাজ করা বলতে কোনো চাপ নেই, তুমি তো জানোই। আমার এক্সপিরিয়েন্স, মানে আমাকে তো মূলত দুটো কারণে লোকে মানে মোটামুটি একটা আমার পরিচিতি হয়েছে, সেটা হচ্ছে জয়রাজের সাথে আমি তিতুমির করেছি, তিতুমিরের জঞ্জালির চরিত্র, এবং তারপরে প্রদীপ্তদার বিরোহিতে জমিদারের চরিত্র। তুমি মাঝখানে মেগা করলে সেটারও তো একটা নিশ্চয়ই পরিচিতি হয়েছে হালকা করে। না, আমি অ্যাকচুয়ালি মেগা যেটা করছিলাম সেখানে আমি যেভাবে মেগার কাজটা করেছি সেটা মূলত তখন আমার ফ্র্যাঙ্কেনস্টাইন নাটকটা উঠছিল। আর আমরা যে নাটক করি, আমরা কোনো রকম সরকারি বা কর্পোরেট গ্রান্ট নিই না, আমরা ব্যক্তিগতভাবে যেখানে যা কাজ করি আমাদের একদম ব্যক্তিগত জমা পুঁজি ইত্যাদি যেটা আসছে পরিশ্রম করে সেটা পুরোটা দিয়ে আমরা একটা নাটক তুলি। তো তখন আমার মেগা করার কারণটাই ছিল ফ্র্যাঙ্কেনস্টাইন নাটকে আমি কিন্তু আবার রেগুলার যাতে আমাকে মেগাতে যেতে না হয়, তো ওদের সাথে আমি কথা বলেই নিয়েছিলাম যে মাসে আমার যদি 8 দিন মতন শুট থাকে তাহলে যে টাকাটা উঠে আসছে সেটা আমার জন্য এনাফ। তো সেটা আমাকে খুব পরিচিতি দিয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমি মূলত বলবো যে তিতুমির এবং বিরোহী এই দুটো আমাকে খুবই মানুষের ভালোবাসা দিয়েছে। Such a shame যে বিরোহী এখন আর দেখার কোনো সুযোগ নেই। না, ইউটিউবে আছে। হ্যাঁ। ও, আমি তো উড়ি বাবা উঠে গেছে আর দেখা যাবে না। ওটা রয়ে গেছে। সিজন 2টাও আছে? সব আছে। বাহ। কবে মনে হলো যে এবার ডিরেকশনটা তুমি করতে পারবে, তাও জয়রাজের মতন একজন অভিনেতাকে? আমার না যখন আমি ক্লাস 8-এ পড়ি, উদয়শঙ্কর নৃত্য উৎসব, যেটা রবীন্দ্র সদনে হতো, এখন হয় কিন্তু অত বড় করে না, তখন উদয়শঙ্করের বানানো ছবি কল্পনা নন্দন 2-তে দেখানো হতো, একদিন বা দুদিনের শো থাকতো। তো আমি প্রথম ক্লাস 8-এ উদয়শঙ্করের পরিচালনায় কল্পনা ছবিটি দেখেছিলাম। ওটা দেখে সত্যজিৎ রায়ের প্রিয় ছবি, জানো? হ্যাঁ, অন্যতম প্রিয় ছবি। হ্যাঁ, তো ওই ছবিটি দেখে আমার প্রথম মনে হয়েছিল যে
উদয় শঙ্কর নাচকে এইভাবে ভেবে যদি পরিচালনা করতে পারেন, তাহলে আমি কেন চেষ্টা করতে পারি না? মানে আমার পরিচালনার এই ক্যারা যেটাকে বলে ওটা ওই সময় নড়ে গেছিল মাথায়। তারপরে আমি স্কুল কমপ্লিট করে আমি ভেবেছিলাম যে আমি SRFTI জয়েন করব, কিন্তু রেসিডেন্সিয়াল মেয়ে, বাড়ির মেয়ে, কোনো রকম পারমিশন পাবো না। এবং এই পরিচালনা করতে পারি, সেটা সিনেমা হোক বা নাটক নিয়ে কিছু, মানে একটা যে মেয়ে সে যে ভেবে কিছু করতে পারে, এটাতে আমাকে কখনো কেউ এনকারেজ করেনি। মানে তুমি নাচ শিখছো, তুমি কিছু করছো, তোমাকে কেউ বলে দেবে তুমি করবে, মেয়ে অভিনেত্রী হতে পারে, চাকরি করবে, পড়াশোনা করবে, এইটাতে আমি এনকারেজমেন্ট পেয়েছি। কিন্তু কখনো পরিচালনাতে যে বিষয়টা, এতে আমি কোনো দিন এনকারেজমেন্ট পাইনি। কিন্তু আমি আমার মতন করে ওয়ার্ল্ড মুভিজ দেখার একটা চর্চা আমি চালিয়ে গেছি অনেক ছোটবেলা থেকে। আমাদের কেবল যখন ছিল, ওয়ার্ল্ড মুভিজ বলে একটা চ্যানেলই ছিল, ওইটা আমি দেখতাম এবং সেই সময় অনেক ছবি আমি ওইখান দিয়ে দেখেছি। তারপরে তো নিজের মতন করে সিডি, DVD এসব জোগাড় করে, আর এখন তো নানা রকম ভাবে অ্যাভেলেবল। তো জয়রাজের সাথে নাটক যখন আমি শুরু করি 2018 উত্তরাধুনিক সামাজিক পালা, সেটা হচ্ছে ওর লেখা এবং ওর পরিচালনা। তারও আগে 2016 একটা ফেসবুক পোস্ট দেয় যে ও ইনটলারেন্সের ওপরে একটা নাটক করবে, যৌনতা, তাই না, এইসব নিয়ে যদি কারোর ইনহিবিশন না থাকে সে তাহলে এই কাজটি করতে পারে। তো আমি বাজাশিবপুর পৌঁছে যাই, ওর সাথে কথা বলি এবং আরো অনেক ছেলে মিলে আমরা 1 মাসের একটা ওয়ার্কশপ করে 20 মিনিটের একটা নাটক নামাই। সেই নাটকটার কোনো নাম ও দেয়নি, নাটকটার কোনো, হ্যাঁ দেখাতো, ও আচ্ছা, ওই নাটকটা কোনোদিন হয়নি। এইবার তারপরে জয়রাজ আর কাজ করবে না, কোনোদিন হয়নি, মানে একটাই শো হয়েছে জ্ঞান মঞ্চে, একবারই শো হয়েছে জ্ঞান মঞ্চে। ললিপপ খাচ্ছিল পাঞ্চালি কর, না ওটা উত্তরাধুনিক সামাজিক পালা। এটা তার আগে বলছি, 2016-তে একটা নাটক যার কোনো নামও দেয়নি। তো সেই নাটকটা করার পরে ও আর কিছুই করছে না, ও ওর মতন কাজ করছে। তখন জয়রাজকে বললাম যে আমি তোমার সাথে কাজ করতে চাই, তো ও সেটা কোনো রকম পাত্তা দেয়নি আমায়। জাস্ট এবার আমার তো মনে হচ্ছে এই ছেলেটার সাথে কাজ করা যায়, এ তো ফ্যান্টাস্টিক ওর ভাবনা চিন্তা। তখন ওই সিরিয়ার ওই সমস্যাগুলো চলছিল, বাচ্চাদের উপর অ্যাসিড রেন, হ্যান ত্যান। তো ওর সাথে কাজ করব বলে আমি একটা নাটক লিখে ফেলে আমি ওকে শোনালাম, শুনিয়ে বললাম নাটকটার কি নাম দেওয়া যায়। ও তখন বললো যে তুমি নবারুণ ভট্টাচার্যর থেকে নামটা ধার করতে পারো, মুখে মেঘের রুমাল বাঁধা। তো মুখে মেঘের রুমাল বাঁধা নামটা ধার করলাম নবারুণ ভট্টাচার্যর থেকে এবং একটা নাটক লিখে ফেললাম, অ্যান্টি ওয়ার লিখে ওটা করলাম। প্রথম শো ও দেখেছে কিনা আমি জানি না, সেকেন্ড শো ও যখন দেখে ওর মনে হয়েছে যে আমার সাথে কাজ করা যায়, তখন ও বললো যে আমার একটা নাটক আমি আগে করেছি, আমি রিভাইভ করবো, তুমি কি করবে, আর কিছু ছেলে মেয়ে দরকার। আমি হ্যাঁ, আমার সাথে যারা করেছে তারা করবে। তো এই করে জয়রাজের সাথে আমার কাজ শুরু করা, এবং ওর ডিরেকশনে প্রথম কাজ করার পরেই ওর সাথে যে আমি কাজ করতে পারি, যে নে বাবা আমি অভিনয় ভালো করে দেবো, এটা প্রুফ করার জন্য আমাকে একটা নাটক লিখে আগে নাটকটা করতে হয়েছে, জ্ঞান মঞ্চে প্রোগ্রাম। এবং আমার খুব ভালো লাগে এটা বলতে যে সেই নাটকটা যতবার করেছি ততবার স্ট্যান্ডিং ওভেশন পেয়েছি, কারণ ওটা অ্যান্টি ওয়ার নাটক ছিল এবং মানুষ খুব রিলেট করতো। তারপরে তো তিতুমির, বিরোহী, এবং এই এখন এসে এই ফ্র্যাঙ্কেনস্টাইন। ওর অ্যাকচুয়ালি ও যে ফিজিক্যাল অ্যাক্টিং যেটা করে, যেহেতু আমি নাচের ডিসিপ্লিন থেকে এসেছি, সেটা আমার কাছে খুব কি বলবো, আমার মনে হচ্ছে যে ওকে দিয়ে করানো যায়, ওকে বেন্ড করা যায় নানা রকম ভাবে, ওর শরীরকে কাজ করানো যেতে পারে। তো এইখানেই আমার এই প্রশ্নটা দুজনকেই এবং জয়রাজকে আরো বেশি করে, অভিনেতার শরীরটা নিয়ে তোমার কি মনে হয়, কি হওয়া উচিত? এটা তো এমনিতে বহু চর্চিত একটা বিষয় যে অভিনেতার শরীরটাই একমাত্র টুল, তার একমাত্র উপাদান তার, আর বাকি উপাদানগুলো সবই হচ্ছে বাইরের উপাদান। একমাত্র রাস্তাটা হচ্ছে শরীর, এটা নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই। একটা সমস্যা আমি দেখেছি, সেটা হচ্ছে যে এই যে ফিজিক্যাল অ্যাক্টিং বলে একটা কোনো ধারণার দিকে একটা ঝোঁক তৈরি করা হয়, এইটা সমস্যা বলে আমি মনে করি। মানে কোনটা তাহলে আনফিজিক্যাল অ্যাক্টিং সেটা আমি জানি না। মানে আমি ধরো, আমরা সকলেই নান্দিকা ফেস্টিভ্যালে ধরো যখন
ডক্টর শ্রীরাম লাগু অভিনয় করতে এসেছেন, সেটা কি আনফিজিক্যাল? একটা চেয়ারে বসে আমরা ফিজিক্যাল বলতে শুধুই রতনথিয়াম কেন ধরছি? কেন ধরছি? এবং এটারও একটা রাজনীতি আছে, মানে এক নাটক বলতে শুধুই ড্রয়িং রুমে ঢুকিয়ে দেওয়া এবং শুধুই চেয়ারে বসিয়ে দেওয়া, যেরকম একটা রাজনীতি, আবার তার উল্টো দিকে নাটক বলতেই একটা বিশেষ ধাঁচের ফিজিক্যালিটিকে চিহ্নিত করে দেওয়া, সেটাও আর একটা রাজনীতি। এই এই রাজনীতিটার হাত ধরেই কিন্তু রামচন্দ্র মাস্কুলিন হয়ে ওঠে, এই রাজনীতিটার হাত ধরে। মানে আমাদের একটু বোঝাও আমাকে elaborate। মানে ধরো আমাদের যে রামচন্দ্র, এই যে আমি বলছি যে এই যে রামচন্দ্র, এটাই তুমি ভাবো কতদিন বাদে শুনলে। রামচন্দ্র আর শুনি না আমরা, রাম শুনি, জয় শ্রী রাম শুনি, কিন্তু রামচন্দ্র আমাদের বোঝাপড়াতে ছোটবেলাতে রামচন্দ্রই আমরা বলে এসেছি। এটা ভীষণ বাঙালি। আমাদের ধরো রামরাজাতলায় যে রামের মন্দির রয়েছে, যে কারণে রামরাজাতলা কয়েক শতাব্দী প্রাচীন যে মন্দির, সেই মন্দিরে তুমি যদি দেখো সেটা হচ্ছে রাম এবং সীতা একসাথে, মানে অর্থাৎ রাম যুদ্ধ জয়ের পরে ফিরে এসছেন এবং প্রজাবৎসল যে রাম, সেই রামের পুজো ওখানে হয়। রামের একটা গুম্ফ আছে, গাত্রবর্ণ সবুজ, এবার একটা ছোট ভুঁড়ি আছে রামের, পাশে সীতা রয়েছে। ইনি যোদ্ধা রাম নন, ইনি ম্যাসকুলিন রাম নন। মানে ওই রবীন্দ্রনাথ বলছেন না, তুমি যেখানেই, মানে তুমি যদি তোমার রামকেই একমাত্র রাম হিসেবে প্রতিষ্ঠা করে দাও, যে মাস্কুলিন ওয়ারিয়ার, সবক শিখানে ওয়ালা রাম, প্রায় ইকুয়ালস টু 80 দশকের অমিতাভ বচ্চন আর রামের মধ্যে তাহলে তুমি আর কোনো তফাৎ রাখছো না, বা অরুণ গভীর আর রামের মধ্যে কোনো তফাৎ রাখছো না। এইটা রামকেই খর্ব করে, রাম তার থেকে বড়। মানে তোমার মনোভূমিতে অযোধ্যা রয়েছে, তুমি যেখানটা অযোধ্যা বলবে সেটাই অযোধ্যা। যদি অযোধ্যাকে তুমি বলে দাও যে ওটাই অযোধ্যা, তাহলে আমাদের পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের অযোধ্যাটা কি হলো? সেও তো অযোধ্যা। এবং আদিবাসী মানুষের বিচারে, পুরুলিয়ার আদিবাসী মানুষের বিচারে ওটাই অযোধ্যা, ওখানেই রাম ভূমিষ্ঠ হয়েছিলেন। তুমি লিমিটেড করছো রামকে, এক রকমের রাম দিয়ে তুমি লিমিটেড করে দিচ্ছ। ঠিক সেরকমই থিয়েটারের ক্ষেত্র, ফিজিক্যালিটির ক্ষেত্রেও তুমি লিমিটেড করে দিচ্ছ যে এইটা ফিজিক্যালিটি। তাহলে তুলসী চক্রবর্তী কোথায় দাঁড়ায়? মানে ভারতবর্ষের ইতিহাসে তুলসী চক্রবর্তীর থেকে বড় ফিজিক্যাল পারফর্মার কে এসছেন, কবে এলেন? যে কারণে, মানে আমি যে কারণে বলছি যে এগুলো একটা ধারণা, যে ধারণা আসলে বাজার অর্থনীতি তৈরি করে। এইটা বলে সংজ্ঞায়িত করে দিয়ে তারপর সেটা বিক্রি করতে, তাদের প্রোডাক্ট ব্র্যান্ড হিসেবে তৈরি করে দিয়ে প্রোডাক্ট হিসেবে বিক্রি করতে তাদের সুবিধে পায় তারা। মানে কোন দিন ঠিক হলো যে তোশিরো মিফুনের থেকে আল পাচিনো বড় অ্যাক্টর? ঠিক হলো, তার কারণ হচ্ছে যে উনি আমেরিকার অভিনেতা এবং হলিউডে অভিনয় করেন। তাই জন্য হলিউড ওটাকে প্রচার করলো যে এটাকেই মেথড অ্যাক্টিং বলে এবং এটাই সর্বোচ্চ অ্যাক্টিং স্কিল। কেন তোশিরো মিফুনে নন? কোথায় কম? কারণ উনি জাপানে অ্যাক্টিং করে, ওর ডিরেক্টরের নাম কুরোসাওয়া, সেই কারণে এটা হলিউড ওটাকে বলবে না। সেই কারণে তুলসী চক্রবর্তীকেও বলা হবে না। মানে কোথায় কম তুলসী চক্রবর্তী, কোথায় মার্লন ব্র্যান্ডো? মানে লাফাতেই হবে বা একেবারেই তাই। মানে এটাও আর একটা ধরনের ব্র্যান্ডিং, এটাও এক ধরনের ব্র্যান্ডিং, যে এইটা হলে তখন এটা সুবিধে হয়। তার ফলে ন্যাশনাল স্কুল অফ ড্রামাকে ধরে যে আমাদের ভারতবর্ষের থিয়েটার, হিন্দুস্তানি থিয়েটার বা ভারতীয় থিয়েটার বলে যে প্রজেক্টটা নিয়ে আসা হলো, সেইটা সুবিধে পায়। তার বাইরে যে প্রচুর 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 থিয়েটার বাদ পড়ে গেল, আসলে ভারতীয় থিয়েটারটা সেখানেই রয়েছে। ওই যেরকম তুমি রামকে খর্ব করছো, ছোট করে দিচ্ছ, ঠিক সেরকম তুমি ভারতীয় থিয়েটার বলে ভারতীয় থিয়েটারকে খর্ব করে দিচ্ছ। তার বাইরে নানা রকমের ভারতীয় থিয়েটার রয়েছে। চৈতন্যের থিয়েটারটাও ভারতীয় থিয়েটার। সেই থিয়েটারকে আমরা কোনোদিন স্পর্শ করতে পারছি না, দূরে সরে যাচ্ছি। শুধুই ন্যাশনাল স্কুল অফ ড্রামার একটা ধাঁচের অভিনয়, সেই অভিনয়টাই ভারতীয় থিয়েটার, এবং সেইভাবে নাটঙ্কি, সেইভাবে ভান্ড,
এইটা উঠে এলে সেটাকেই ফিজিক্যাল পারফরমেন্স বলে, অর্থাৎ তুমি দুটো ভালো চরকা করতে পারলে, দুটো মনে করি চরকা করলে, তারপরে 3 নম্বর বেলা একটা ছৌ টার্ন করলে, ইটস ভেরি লিমিটেড, ইটস ভেরি লিমিটেড। আমি ফিজিক্যালিটি বলতে তার অনেক ব্যাপ্তিতে আমি ফিজিক্যালিটিকে বুঝি। ফ্র্যাঙ্কেনস্টাইন কেন? আমি এমনিতে তোমার তো মানে জয়রাজকে নিয়ে প্রথম কাজ নাকি অ্যাজ আ হ্যাঁ, মানে ডিরেক্টর? পরিচালনা আমার প্রথম অ্যাজ আ ডিরেক্টর অ্যাজ এ ডিরেক্টর। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। জয়রাজকে নিয়ে হ্যাঁ। প্রথম। হ্যাঁ, বলো একটু। ফ্র্যাঙ্কেনস্টাইন কেন? ফ্র্যাঙ্কেনস্টাইন আমি এমনিতে ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট, তো ফ্র্যাঙ্কেনস্টাইন আমার আগে পড়া ছিল। তো আমার এই সময়ে দাঁড়িয়ে আমরা যে এথনিক ক্লিনজিং দেখছি, মানে কোনোদিন ভাবিনি। আমরা ছোটবেলায় ইতিহাসে পড়েছি হলোকাস্ট কি, জেনোসাইড কি, কিন্তু এখন এই যে আমাদের প্রাইম টাইম, অর্থাৎ আমরা এই সময়ে কাজ করব, আমরা একটা কি বলে এটাকে জানো, অতিমারি না মহামারী? অতিমারি। আমরা দেখলাম মানুষ ঘরবন্দি হয়ে গেল এবং সেই সময় অক্সিজেন সিলিন্ডারের হাহাকার। তারপরে আমরা দেখছি যারা মার্জিনাল, পৃথিবীর যেই প্রান্তে যে মার্জিনাল, তাকে সবসময় সরিয়ে ফেলা। আর যারা মেজরিটি, তারাই মানে যাদের হাতে পাওয়ার, সে বর্ণ, জাত, ধর্ম, যেখান থেকে যে মেজরিটি, সে পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচবে, আর বাকি কারুর বাঁচার অধিকারই নেই। তো ফ্র্যাঙ্কেনস্টাইন নাটকটা পড়তে গিয়ে আমার এই সময়ে দাঁড়িয়ে আমার মতন করে একটা ইন্টারপ্রিটেশন নিয়ে আমি ভাবছিলাম উপন্যাসটা পড়তে গিয়ে আরেকবার। তখন আমার মনে হলো যে যদি এটাকে নাটক করা যায়, এবং যখন হয় না, আমরা যখন একটা উপন্যাস পড়ি বা গল্প পড়ি, কিছু মানুষের মুখ, একটা তো হয় যে প্রোটাগনিস্ট, যে তার সঙ্গে হয়তো আমি নিজেকে দেখতে পাচ্ছি, নিজের সঙ্গে মিল খুঁজতে পারছি। আবার অনেক সময় হয় যে কিছু কিছু চরিত্র, সেই চরিত্রগুলোর মধ্যে দিয়ে আমরা চেনা কিছু মুখ দেখতে পাই, একটা ছবির মতন, সিনেমার মতন চলে যায় বিষয়গুলো। তো আমি যখন উপন্যাসটা পড়ছি, আমার মনে হচ্ছিল ক্রিচারের চরিত্রে জয়রাজ করতে পারে যদি নাটক হয়। তারপরে খোঁজ টোজ করলাম, দেখলাম যে কেউ বাংলায় নাটকটি লেখেননি। তখন আমার মনে হলো যে এই সময়ে দাঁড়িয়ে 2024-25 ওরকম সময়, 25-এ তো করলাম, 2024-এ দাঁড়িয়ে যখন নাটকটা আমি লিখছি, তখন আমার মনে হলো যে এই সময় আমার পৃথিবীতে কি ক্রাইসিস চলছে, সেইটাকে যদি আমি নাটকে এনে ফেলতে পারি। এবং আমার মনে হচ্ছে যে ফ্র্যাঙ্কেনস্টাইন খুবই, মেরি শেলি যেভাবে ওটাকে লিখে গেছেন, সেটা যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, আমার মনে হচ্ছে যে সেটা ভীষণভাবে, মানে কি বলবো, কি বলে, প্রাসঙ্গিক হয়ে উঠছে। সেই কারণেই ফ্র্যাঙ্কেনস্টাইন করা। এবং অত্যাশ্চর্য একটা ভালোবাসার গল্প বলে। হ্যাঁ, অ্যাকচুয়ালি গোটা পৃথিবীতে আমরা দেখি ওটাকে অ্যাকচুয়ালি হরর, সায়েন্স ফিকশন তো বটেই, কিন্তু ওটাকে একটা হরর জনরাতে ফেলা হয়েছে। কবে ভাবলে যে এটা যখন আমি জনরা বেন্ড করব? আমি যখন নাটকটা লিখছিলাম, একটা জায়গা আসে হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইন এবং ক্রিচার, দুজনের মধ্যে একটা কনফ্রন্টেশন, যেটা আমাদের ইন্টারভেলের পরে সিনটা হয়, দুজনের মধ্যে কনফ্রন্টেশন আসে। ওই কনফ্রন্টেশনের সময় যখন আমি সংলাপগুলো লিখছি, এমনিতে এই নাটকটা, এই যে আমি আজকে বসলাম খাতা কলম নিয়ে আর নাটক লিখে ফেললাম, সেটা হয়নি আমার জন্য। আমি প্রচুর কনভারসেশনের মাধ্যমে গিয়েছি। একজন আমাকে খুব হেল্প করেছে, সেটা হচ্ছে জয়রাজের ছবির সিনেমাটোগ্রাফার বাসব মল্লিক। ওনার সাথে আমি প্রচুর কথা বলেছি এই নাটক, বিভিন্ন বিষয় নিয়ে, এবং কনভারসেশনের মাধ্যমে এমন অনেক কিছু উঠে আসার পরেই, মানে কথা বলে বাড়ি ফিরে আসার পরেই আমি আবার নাটকটা লিখতাম। এটা করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে নাটকটার মধ্যে, এই গোটা জিনিসটার মধ্যে প্রচুর না পাওয়া আছে, ভালোবাসার একটা হাহাকার আছে। মেরি শেলির জীবন আমি আবার করে পড়তে শুরু করলাম, এবং আমি দেখলাম যে একটা মানুষ, সে তার জীবনে কি চেয়েছে, ভালোবাসা চেয়েছে, সিকিউরিটি চেয়েছে, অ্যাকনলেজমেন্ট চেয়েছে। এই সামান্য অ্যাকনলেজমেন্ট, মানে আমাকে একজন কারি টাকা দিল, সোনা দিল, গয়না দিল, কিন্তু ফিরেও তাকালো না, ভালোই বাসলো না। মানে আমি বলছি কিন্তু নারী পুরুষের সম্পর্ক না, ইন জেনারেল, হ্যাঁ, ভালোই বাসলো না। আমি
কি করছি তার জন্য, আমি তার গ্লাসে একটু জল ঢেলে দিচ্ছি, ওই মিনিমাম জেস্টারটুকুও কেউ অ্যাকনলেজ করলো না, এটাতে একটা মানুষের মতন একটা ভয়েড তৈরি হয় যে আমাকে বোধহয় কেউ দেখতে পাচ্ছে না, আমি আছি কিন্তু আমাকে কেউ নোটিসই করছে না, যেটা আমাদের মহিলা বিজ্ঞানীদের ক্ষেত্রে খুব হয়েছে। কালকেই আমি পড়লাম বিভা দেবী বলে একজন সায়েন্টিস্ট, ওনার কথা, উনি বহুবার কাজ করতে চেয়েছেন, বিজ্ঞান নিয়ে কাজ করছেন, কিন্তু কত রকম বাধার সম্মুখীন হয়েছেন। এবং একটি বইতে, যেখানে আমাদের ভারতবর্ষের বিজ্ঞানে নারীদের অবদান, সেখান থেকে ওনার নামটা বাদ পড়ে গেছে, কিন্তু ওনার অনেক বড় অবদান রয়েছে। এই যে বিষয়গুলো, এটা আমার মনে হয়েছে যে এই ফ্র্যাঙ্কেনস্টাইন নাটকটা লিখতে গিয়ে ভীষণভাবে আমার কাছে উঠে এসছে, এবং তখন আমার মনে হয়েছে যে এটা শুধু সায়েন্স ফিকশন, শুধু হরর জনরা মধ্যে নেই, হররের কিছুই আমি খুঁজে পাচ্ছি না। আমি যেটা খুঁজে পাচ্ছি সেটা হচ্ছে এই সময়ে দাঁড়িয়ে ভালোবাসার অভাব, এত ঘৃণা, এত অ্যাবান্ডনমেন্ট, এত ঠেলে সরিয়ে দেওয়া, আমার মতো না হলে তুমি কেউ নাও, তুমি সুন্দরের একটা প্যারামিটার, তোমার যদি মেয়েদের ক্ষেত্রে মানে এত এত চুল যদি না থাকে, এই রকম যদি চেহারা না হয়, চোখ যদি পটল চেরা না হয়, তাহলে আর তুমি সুন্দর কিসের, মানে যেরকম আমাদের ইন্ডাস্ট্রিতে অভিনয়ের জায়গাতে কত মেয়ে অন্য রকম দেখতে, তাদেরকে আনকনভেনশনাল সুন্দরী বলা হয়। অর্থাৎ আমাদের ইন্ডাস্ট্রি যে মাপকাঠি ঠিক করে দিয়েছে, সেই মাপকাঠি তারা ফিট করছে না, তাদের মধ্যে একটা ইনসিকিউরিটি তৈরি হচ্ছে। আমার নিজেরই দেখা একজনকে এমন ইনসিকিউরিটি তৈরি হচ্ছে যে সারাদিন কিছু ঘষছে মুখে, সারাদিন ঘষছে। অর্থাৎ একটা গল্পই আছে টনি মরিসনের ব্লু স্টাই, সেখানে ওই তাকে ফর্সা হতে হবে, সে হয় কিছু ঘষছে, নয় সাদা দুধ খাচ্ছে একটা সাদা কাপে, মানে গোটা জিনিসটা একটা পর্যায়ে ক্যানিবালিজমের দিকে গেল। তো এইটা আমার মনে হয়েছে এই যে ফ্র্যাঙ্কেনস্টাইন গল্পে বা নাটকে আমি সামনে আনতে পারি, যে সৌন্দর্যের প্যারামিটার কে ঠিক করে দিচ্ছে, যে তুমি সুন্দর না অসুন্দর, এটা কে ঠিক করছে? আরে বাবা, পৃথিবী যদি তাকে জায়গা দেয় তাহলে তুমি বলার কে? পৃথিবী তো তাকে আপন করে নিয়েছে, সে তো এখানে তাকে জন্মাতে দিয়েছে এবং সে বেঁচে রয়েছে এই অক্সিজেন নিয়ে। তাহলে আমি বলে দিতে পারি না কে সুন্দর অসুন্দর? আমি কোনো মাপকাঠি ঠিক করতে পারি না। যদি আমি ঠিক করে থাকি তাহলে আমার সেখানে নিশ্চয়ই কোনো লাভ লোকসানের গল্প আছে, এবং এই গোটা জিনিসটাকে তৈরি করে দেয় একটা প্যারামিটার সেটই করে ক্যাপিটালিজম, সে মুনাফা আছে কিনা। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে ফ্র্যাঙ্কেনস্টাইন, আমি আমার লেখার সময় মনে হয়েছে যে আমি এই জায়গায় নিয়ে গিয়ে যদি প্লেস করতে পারি। যখন কোনো নাটকে তোমার দলের নাম যায়, তখন তো একটা থাকে যে আমি হুট করে একদম অন্য নাটক করতে পারবো না, যেটা একেবারেই আমার চরিত্র বিরুদ্ধ। তোমার মনে হয়েছিল না যে তিতুমিরের পর, যদিও মাঝখানে একটা স্পেসিফিক থিয়েটার হয়েছিল যেটা আমি যেতে পারিনি, নর্থ কলকাতায় শুট, লক্ষণের শক্তিশালী লক্ষণের, জয়রাজ, তুমি চেয়েছিলে আমি সহজকে নিয়ে যাই, আমি পারিনি, কিন্তু মনে হয়েছিল না এটা ভালো কন্টিনিউয়াস একটা পরের ঘাট হিসেবে দেখা যেতে পারে। তোমার ফ্র্যাঙ্কেনস্টাইন করতে মত দেওয়ার পিছনে কারণটা কি? ও লিখেছে তো লিখেছে, অনেকেই অনেক কিছু লিখে। দেখো, আমার মনে হয় আমি অনেকগুলো ক্ষেত্রে, বলার অনেক সময় বিপদ থাকে, আমি অনেকগুলো ক্ষেত্রে ভীষণ রকমের মাওইস্ট। এই মাওয়ের একটা কথা আছে না, যে একটা আধটা ভালো কাজ প্রায় বেশিরভাগ মানুষই করে, সে খুঁজে তুমি যদি বের করো তাহলে তুমি দেখবে যে মোহন ভাগবতও করেছেন একটা আধটা ভালো কাজ। আসল কথাটা হবে যে একেবারে জীবনের শেষে গিয়ে, প্রায় ধরো যেরকম ভাবে মুসলমান ধর্মের মানুষরা ভাবেন যে কিয়ামতের পরে সিংহা ফুঁকবে, ইসরাফিল তারপরে আসবে এবং বিচার হবে, গ্র্যান্ড বিচারটা হয়, ঠিক সেরকমই জীবনের শেষে গিয়ে এই বিচার হয়। শক্তির লাইন ছিল যে মৃত্যুর পরেও যেন হেঁটে যেতে পারে, হেঁটে গেল কি গেল না, এই বিচারে তো দাঁড়ায় শেষ পর্যন্ত। তো তার ফলে থিয়েটার এগুলো তো সব আছে, কিন্তু একটা জিনিস আমার বোঝার আছে, যে কারণে আমি এই যে দল কথাটাই আমি খুব আস্থা রাখি না, বিশ্বাস করি না। মানে
আস্থা বা বৃহত্তর অর্থে আরো বেশি আস্থা রাখি বা বিশ্বাস করি, সেই কারণে আমরা আমাদের এটাকে কালেকটিভ বলার চেষ্টা করি, হ্যাঁ। এবং কালেকটিভলি সেখানে পৌঁছানোর চেষ্টা করি একটা ভাবে। সেক্ষেত্রে দেখো, এই যে আমি সিদ্ধান্ত করব, এটাই চলে এসছে, এটাই ট্র্যাডিশন, যে আমি সিদ্ধান্ত করব যে এইটা হবে কি হবে না শেষ পর্যন্ত। এটা একটা ট্র্যাডিশন, যে এটা আমি আমার মতন করে আমরা চেষ্টা করেছি যে এইটাকেও যেন আমরা কিছুটা কাউন্টার করতে পারি, যে এটার আমি মালিক নই, এটা একটা কালেকটিভ, যে কালেকটিভটার আমি একটা পার্ট, আমি এটার মালিক নই। কিছুটা না, আমি বলবো পুরোটাই। মানে জেনারেলি আমরা তো মেয়েরা কথা বলারই স্পেস পাই না, কিন্তু এরকম আমাদের কালেকটিভটা খুব ইকুয়াল, মানে যেটা আমরা অর্ধেক আকাশের কথা বলি। অনেক সময় হয়ে যায় যে থিয়েটারের ক্ষেত্রে খুব মেল ডমিনেটিং একটা কালেকটিভ বা একটা দল হয়ে ওঠে, সেই ক্ষেত্রে নয়। মানে অ্যাকচুয়ালি ও আরো ভালো বলতে পারবে যে এখন ওরা ছেলেরা আমাদের কালেকটিভে কি কাজ করে আর মেয়েরা কি কাজ করে। মানে ধরো আমি আমি বলছি তোমাকে যে তুমি নিশ্চয়ই খেয়ালও করেছো যে আমি যে নাটকগুলোতে নির্দেশনার কাজ করেছি, সেই নির্দেশনার কাজ করা নাটকগুলোতে কখনো নির্দেশকের নাম যায়নি। আচ্ছা। প্রযোজনা তিতুমির, দেখবে কোনো পোস্টারে কোথাও, মানে যেগুলো কল শো করেছে তারা তাদের জন্য দিয়েছে, ডিফারেন্ট থিং, কিন্তু আমরা কখনো কোনো ওটা তো পোস্টারে তাদের টিকিট বিক্রির ব্যাপার করেছে, কিন্তু আমাদের শো বোর্ড, আমাদের টিকিট, আমাদের এতে কোথাও আমি কখনো রাখিনি, নাম দিইনি যে নির্দেশক জয়রাজ ভট্টাচার্য, এটা করিনি, খুব কনসিয়াসলি, খুব সচেতন ভাবে এটা কখনো করিনি। হয়তো তাতে 2-4টে টিকিট আমার বেশি বিক্রিও হতে পারতো, 2-4জন জয়রাজ ভট্টাচার্যকে নামটা চিনলেও আসতে পারে, সেই কারণে কিন্তু করিনি। তার কারণ হচ্ছে যে এইটা করার মধ্যে একটা হায়ারার্কি রয়েছে, তো একটা হায়ারার্কি রয়েছে, যে এটা জয়রাজ ভট্টাচার্য নামটা গেল, কে লাইটিং ডিজাইনার, কে, আচ্ছা তাও না হয় গেল, লাইটিং ডিজাইনারের নাম যদি তাপস সেন হয় তারও একটা টিকিট বিক্রি হতে পারে, সেই জন্য তার নামটা গেল, কে সেট নির্মাণ করেছে, এগুলো না হয় গেল, কিন্তু শোয়ের দিন কে এসে মঞ্চটাতে ঝাড়ু দিয়েছে তার নাম তো কোনোদিন যাবে না। আর ওই ঝাড়ুটা যদি না দিত তাহলেও কি আমি ইকুয়ালি ততখানি ভালো করে ওই থিয়েটারটা করতে পারতাম না, তো কিন্তু নিয়ে যেতে পারবো না। সিনেমাতে এই স্কোপ আছে যে প্রত্যেকের নাম অ্যাকনলেজ করা, কিন্তু থিয়েটারে তো এটা ঘটে না, নেই। সেই কারণে আমি ঠিক করেছিলাম যে কারোর নামই যাবে না। যদি কারোর নাম জানতে হয় সে জেনে নিতে পারে যে কে নির্দেশনা করেছে, তো যদি কারোর ইচ্ছা হয় যে কে ঝাড়ু দিয়েছে সেটাও যে সে এসে জেনে নিতে পারে। যে কারণে আমি না ওই দেখবে প্রযোজনার পরে আমরাই করি না এটা, এমনকি ফ্র্যাঙ্কেনস্টাইন নাটকেও এটা ঘটে না যে ওই কার্টেন কলে এসে প্রত্যেকের নাম বলো, এটা আমার কাছে ইনফ্যাক্ট খুব ডিমিনিং লাগে। তার কারণ কেউ মনে রাখে না, মানে যে নামগুলো বলা হলো ওই একাডেমির ফার্স্ট রো দিয়ে গেটটা দিয়ে বেরিয়ে যদি তারপরে জিজ্ঞেস করা হয় যে ওই যে মেয়েটা একদম এতে কোণে দাঁড়িয়েছিল কি নাম ওর, বলতে পারবে না। এটা যে জাস্ট একটা কাস্টম, জাস্ট একটা রিচুয়াল হয়ে দাঁড়িয়েছে, কোনো সম্মান নেই, কেন কারণ নামই দেওয়া হয় না। কিন্তু ধরো আমরা যখন ফ্র্যাঙ্কেনস্টাইন করেছি তাতে নির্দেশক হিসেবে শ্রাবন্তীর নাম যায়। কেউ বলতে পারে যে এটা কেন হলো, এই ব্যতিক্রম কেন হলো, কারণ এই ব্যতিক্রমটাকে প্রতিষ্ঠা করার প্রয়োজন রয়েছে, সেই জন্য গেল। তো আমার মনে হয় যে এটা প্রয়োজন, এটা আর একটা অন্য ভাবে প্রয়োজন, একদমই প্রয়োজন। কারণ এই ক্ষেত্রে যদি নামটা না যায় তাহলে বাই ডিফল্ট লোকে বলতে শুরু করবে যে এটা জয়রাজি করেছে। ঠিক যে কারণে তুমি দশমী পালন করো না করো, ইফতার করো নাকি? আমি দশমীও পালন করি। করো? হ্যাঁ, দেখা যায় না তো, মানে আমার যদি রেগে যায় লোকে, তারা দেখতে পায় না। আচ্ছা। কিন্তু তারা যদি এমনকি ফেসবুকেও যদি তারা একটু লক্ষ্য করে তাহলে জানবে তারা যে আমরা যে ক্যান্টিনটা চালাই, যেটা এখনো চলছে, এরকম ভয়ানক গ্যাসের ক্রাইসিস রয়েছে তারপরেও চলছে সেই ক্যান্টিনটা। এই মার্চ মাসে 2020 সালে সেই ক্যান্টিনটা শুরু করেছিলাম আমি, শ্রাবন্তী, অর্ক, আমরা মিলে। সেটা স্যান্ড্রা লাগাতার নাগাড়ে সেই ক্যান্টিন আমরা চালু রাখতে পেরেছি, আজকেও চলছে সেই ক্যান্টিন। সেই ক্যান্টিন থেকে আমরা পুজোর 5 দিনই কাজ করি, খাবার দিই, এবং সেই খাবারটা
বিশেষ খাবার, মানে একটু সেটা সেটা করার জন্য না আমাদের প্রাণপাত পরিশ্রম করতে হয়, প্রাণপাত। ধরো আমরা সারা বছর ক্যান্টিন চালাই, একটা দিন ক্যান্টিন বন্ধ থাকে, আর একটা দিন আমরা ক্যান্টিনে খাসির মাংস খাওয়াতে পারি, সঙ্গতি নেই বলে আর পারি না, সেটা খাওয়াই আমরা নবমীর দিন দুর্গাপুজোয়, একদিনই খাওয়াতে পারি। এটা তারা দেখতে পান না, সেটা সেটা তো দেখবেন না বলেই দেখতে পান না, একটা তাদের একটা গেজ আছে, তারা এবং এবং ক্যান্টিনে মানে শুধু দুর্গাপুজো নয়, মানে যে কোনো মানে সারা বছর ধরে যা যা উৎসব, একমাত্র দোলের দিন বন্ধ থাকে, এবং সারা বছর ধরে যা যা উৎসব হয় আমাদের ক্যান্টিনের প্রত্যেকটি উৎসবে আমরা একটা স্পেশাল মেনু করি। এবং ক্যান্টিনের যারা উপভোক্তা, এটা তো লেবার ক্যান্টিন, ওই অঞ্চলের জুট মিল ওয়ার্কার, যে কটা জুট মিল আছে জুট মিল ওয়ার্কার এবং ওই অঞ্চলের মানুষ, বস্তি অঞ্চলের মানুষ প্রত্যেকে এসে খাবার নেন। এবং এটা বলতে আমাদের গর্ববোধ হয় যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান নির্বিশেষে প্রত্যেকে এসে নেন। কিন্তু তারা যখন খাবার নেন, তারা কেউ বাজবিচার করেন না যে আজকে তো সরস্বতী পুজোর খাবার দেওয়া হলো, আমি নেব না, আজকে তো ঈদের স্পেশাল মেনু, আমি নেব না। খিদে, আজ খাবার হয়েছে, যেই উৎসবই হোক না কেন সেই উৎসব আমাদের সবার, এবং আমরা একটা স্পেশাল মেনু পাচ্ছি আজকে। এইটা আমার মনে হয় যে আমাদের ক্যান্টিনে মানে আমরা করতে পেরেছি। যেখানে জয়রাজ বলছিল যে এই শ্রাবন্তী নিয়ম মানে নামটা দেওয়া প্রয়োজন, এই নিয়মটা প্রতিষ্ঠার জন্য, এটা আমার কেন ঠিক লাগছে আরো বেশি, কারণ আমার এই এই চেয়ারে বসে তুর্না আমার কাছে দুঃখ করেছে যে ও থিয়েটার করতে এসেছিল, অভিনয় করতে নয়। কিন্তু মেয়েদেরকে ক্যামেরার পিছনে তো বলা যায় না, মঞ্চের পিছনে অত সুযোগই দেওয়া হয় না বলেও ক্রমশ অভিনয়ের দিকে চলে গেছে। এই ক্রাইসিসটা কি এখনো মানে তোমাদের মেয়েদেরকে ডিরেক্টর হিসেবে মেনে নেওয়া বা অথরিটেরিয়ান জায়গা থেকে দেখার কি প্রবলেমটা এখনো আছে? এটা তো এখনো বলে না, এটা তো একটা শাশ্বত সমস্যা। তার কারণ মেয়েরা শুধু শুনবে, মেয়েরা দেখবে, মেয়েরা চুপ করে থাকবে। কোনো মেয়ে যদি যুক্তি দিয়ে কথা বলে, অর্থাৎ একটা আমার নিজেরই এটা এক্সপিরিয়েন্স এবং হরদম হয়, সেটা হচ্ছে যে আড্ডা মারছি আমরা, মেয়েদের সংখ্যা কম, হয়তো একজন রয়েছি বা দুজন রয়েছি, ছেলেদের তো থামানোই যায় না, বলতে থাকে বলতে থাকে বলতে থাকে। আর যদি সেখানে একটা ডিবেটের জায়গা তৈরি হয়, যুক্তি দিয়ে যখনই একটি মেয়ে কথা বলে, তখন কিন্তু একটা পার্সোনাল অ্যাটাকে চলে যাওয়া হয়। হয়তো সব জায়গায় হয় না, কিন্তু বেশিরভাগ জায়গাতে সেটা হয়। একটি মেয়ে ভাবতে পারে, সে পরিচালনা করতে পারে। আমার নিজের ক্ষেত্রেই ট্রাস্ট আমাকে অর্জন করতে হয়েছে। আমাকে 5টা ছেলে এসে বলেনি হ্যাঁ তোকে ট্রাস্ট করি, তুই যা ভেবে বলবি করবি না। জয়রাজের কাছেও যখন আমি কাজ করেছি, ট্রাস্ট আমাকে অর্জন করতে হয়েছে। আমি যদি মনে করি যে আমি ভবিষ্যতে একটা ছবি বানাবো, হতে পারে যে আমি কোনো ফিল্ম স্কুলে যাইনি, কিন্তু যে আমার ডিওপি হবে বা যে আমার অ্যাক্টর হবে, মেল অ্যাক্টর হবে, বা যদি আমার এডিরা মেল হয়, আমাকে কিন্তু তার বিশ্বাস অর্জন করতে হবে। তারপরে গিয়ে সে শুনবে, তারপরে গিয়ে সে সাবমিট করবে একটা কাজে, যে ইকুয়াল একটা জায়গায় দাঁড়িয়ে আলোচনা করে করা যায়। এটা ফ্যাক্ট। এটা হতে পারে হয়তো কেউ ভাবতে পারে যে না, কোনো ছেলে বন্ধুর কথা বলছে, না আমি তো এরকম নই, না ঠিক আছে তুমি নও, কিন্তু এটা ফ্যাক্ট। এই চ্যালেঞ্জ আমাকে ফেস করতে হয়। ইনফ্যাক্ট এরকমও হয়েছে, বই মেলাতে ফ্র্যাঙ্কেনস্টাইন বইটা আমরা বের করেছি, অর্কদেব ও ব্ল্যাক লেটার্স থেকে ও বইটা বের করেছে, ওর মনে হয়েছে এটা বেরোনো দরকার। এরকমও হয়েছে যে ফ্র্যাঙ্কেনস্টাইন বইটি নিয়ে কথা হচ্ছে, আমিও উপস্থিত রয়েছি, এবং কোন জায়গা থেকে ফ্র্যাঙ্কেনস্টাইন লেখা ইত্যাদি গোটা বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, এবং আমি দেখছি 5 জন পুরুষ মানুষ আলোচনা করছেন, কিন্তু তাদের কারোর মনে হলো না যে সেই কনভারসেশনে আমাকে ইনক্লুড করা যায়। তারা কিন্তু আমারই অ্যাডাপ্টেশন নিয়ে কথা বলছে, আমি কি ভেবেছি না ভেবেছি, তাদের মধ্যেই চর্চা চলছে, মানে আননোন কিছু মানুষজন, এবং সেখানেও তারা জানেন আমি উপস্থিত, আমি, কিন্তু তারা ইনক্লুড করতে পারছে না। এইটা কি তারা খুব কনসিয়াসলি করছেন? না, কনসিয়াসলি না। এটা আমাদের স্বভাবের মধ্যে সোসাইটি এমন ভাবে ইনজেক্ট করে দিয়েছে যে তারা হয়তো না ভেবেই করছেন,
কিন্তু আমরা যেই সব মেয়েরা একটু তর্ক করতে শিখে গেছি, নিজেদের অবস্থানকে ভীষণ দাপটের সঙ্গে বলতে শিখেছি যে না ভাই আমি তো করবই, আমাদের কিন্তু এগুলো প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে চোখে পড়ে। এবং আমরা যারা মনে করি যে ঝগড়ুটে বলুক লোকে, তারপরেও এগুলোকে অ্যাড্রেস করব, আমরা ওই অ্যাড্রেসটা করতে থাকি। আমি এর আগেও তূর্ণার বেশ কিছু ইন্টারভিউ আমি দেখেছি, একটা ইন্টারভিউতেও বলেছিল যে বীরাঙ্গনা কাব্য যখন এডিট করছিল ওকে বাথরুমে বসে করতে হয়েছে। আমার জীবনে বাথরুমে বসে এডিট করতে হয়নি, কিন্তু আমি যখন আমার নাচের ঘরে বসে একটা কানে হেডফোন লাগিয়ে আমি কন্টিনিউয়াস ফ্র্যাঙ্কেনস্টাইন নাটকটা লিখে যাচ্ছি, তার আগে আমার জীবনে যে একটা পরিবার সম্পর্কে আমার যে ধারণা ছিল যে স্বামী সন্তান নিয়ে যে পরিবার হবে, সেই ধারণাটা ভেঙে চুরমার হয়ে গেছে। আমি একটা জীবন পার করে এসে চ্যালেঞ্জ নিয়ে তারপরে গিয়ে একটা ঘরে আমি লিখছি, অর্থাৎ ওকে বাথরুমে লিখতে হয়েছে। আর আমাকে আবার পরিবার বা পরিবার সম্পর্কে যে ধারণা, আমাকে একটা সেপারেশনের মধ্যে দিয়ে গিয়ে আমি একটা নাটক লিখছি। অর্থাৎ এত সহজ নয়, কিছু না কিছু আমাকে হারাতে হচ্ছে, কিছু না কিছু জায়গায় আমরা কোণঠাসা হয়ে যাচ্ছি। কিন্তু তারপরেও যদি আমরা কিছুজন মিলে ওই চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করে লড়ে যেতে পারি, তাহলে হয়তো কখনো কেউ বাথরুমে বসে এডিট করবে না, আর কাউকে হয়তো সেপারেশনে না গিয়ে নিজের কাজটা চালিয়ে যেতে পারবে। এইটা আমার মনে হয়, মানে কাউকে না কাউকে তো শুরু করতে হবে বা কাউকে না কাউকে লড়ে যেতে হবে। তো সেটা আমরা মানে চেষ্টা করে যাচ্ছি আর কি, যৌথভাবে আলাদা আলাদা জায়গায় থেকেও। দেউচা পাচামি নিয়ে আমাদের একটা সভা হয়েছিল, তাতে আমি তোমার একটা বক্তব্য শুনেছিলাম জয়রাজ। সেটা আমার শোনা অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক বক্তৃতার মধ্যে একটা, যেখানে বারবার রক্তকরবী ঘুরে ফিরে এসেছে, প্রিন্স দ্বারকানাথ ঘুরে ফিরে এসেছে, রবি ঠাকুরের লেখায় কেন দ্বারকানাথ জায়গা পাননি সেটা ঘুরে ফিরে এসেছে। এই সবটারই কি কালমিনেশন আলটিমেটলি গিয়ে হলো ও রক্তকরবী এবার যে প্রোডাকশনটা হচ্ছে? হ্যাঁ, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আমি রক্তকরবী নাটক নিয়ে আমার ভাবনা সে অনেক বছরের, মানে অনেক বছরের, মানে বছর বললে কম হয়, অনেক দশকের অ্যাকচুয়ালি, মানে বহু 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 বছর ধরেই আমি রক্তকরবী নাটক করব এটা ভেবেছি। আজকে আমার এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তিতুমিরও যে কারণে আমি তুমি যখন দেখতে এসছো আমি বলেওছি এই কথা যে আমি তিতুমিরকেও যেরকম ক্লাসিক বলে করছি না, মানে উৎপল দত্তের লেখা একটা ক্লাসিক সেই কারণে করছি না। আমার মনে হয়েছে যে কন্টেম্পোরারি পৃথিবীকে এইটাই এই মুহূর্তে সব থেকে ভালো অ্যাড্রেস করছে, সেই জন্য আমি করছি। রক্তকরবীর ক্ষেত্রেও তাই আমার মনে হয়েছে যে আজকের এই মুহূর্তের ক্রাইসিসকে যেরকম ফ্র্যাঙ্কেনস্টাইন সেরকম রক্তকরবী। আমার জীবনে রামকৃষ্ণ ভট্টাচার্যের একটা বড় ইনফ্লুয়েন্স আছে। তো রামকৃষ্ণ বাবুর একটা লেখার নামই হচ্ছে ক্লাসিক কেন চিরায়ত। মানে তার কারণই হচ্ছে যে ক্লাসিক কন্টেম্পোরারি টাইমকেও রাখতে পারে, কারণ ইটার্নাল কতকগুলো ক্রাইসিসকে সে ধরে ফেলে। রক্তকরবীতেও সেটা ঘটে। তার ফলে রক্তকরবী যখন আমরা করি তখন রক্তকরবীর ক্ষেত্রে আমাদের দেউচা পাঁচামির কথা নিশ্চিতভাবে মনে পড়ে। আমাদের ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভারতবর্ষে যে ভঙ্গিতে, যে প্রক্রিয়াতে এখানে রাজত্ব চালিয়েছে তা মনে পড়ে। আমাদের একই সাথে এই মুহূর্তে ইরানে এবং ইসরায়েলে যে ঘটনা ঘটছে তাও মনে পড়ে। রবীন্দ্রনাথের একটা বই আছে পারস্য যাত্রী। এই মুহূর্তে আমার ধারণা যে সেই বইটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অস্ত্র হয়ে উঠতে পারে। খুব বেশি আমি উল্লেখ দেখতে পাচ্ছি না, পারস্য যাত্রীর কথা কেউ বলছেন না খুব বেশি, কিন্তু এই ইরানের প্রেক্ষিতে এটা খুবই খুবই জরুরি হতে পারে। হ্যাঁ, আমরা এই নাটক করছি একেবারে রাজনৈতিক নাটক হিসেবে আমি রক্তকরবীকে দেখছি। এখানে কোনো ধানাই পানাই একটু রবীন্দ্রনাথ বলে না, একটু পেলব, একটু কমনীয়, একটু নরম, এরকম কোনো ধারণা রেখে আমরা রক্তকরবী করছি না। তো বিশু পাগল, বুদ্ধদেব দাস, শ্রাবন্তী নন্দিনী আর রাজা
তথাগত। তথাগত রাজা, হ্যাঁ। বিপ্লব বন্দ্যোপাধ্যায় সর্দার। বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের সর্দার, যেটা অমরবাবু করতেন, তাই তো? আচ্ছা, মানে আমার একটা কথা হচ্ছে যে তিতুমিরের পরের প্রোডাকশনটা আসতে একটু সময় নিয়েছিল। এইবার তো ফ্র্যাঙ্কেনস্টাইন হিট 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 হাউসফুল 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 হাউসফুল, হঠাৎ করে এত তাড়াতাড়ি রক্ত করবে। একটা হচ্ছে যে আমরা একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পেরেছি, তার কিছুটা সুবিধা পাচ্ছি আমরা। আমাদের রিহার্সাল এখন আমাদের স্পেসে দাঁড়িয়ে আমরা করতে পারি, এগুলো তো অপূর্ব স্পেস। সেখানে করতে পারি, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে যে কারণে আমি বললাম যে আমি রক্তকরবী নাটককে একটা পলিটিক্যাল নাটক হিসেবে দেখছি, এবং সেই কারণে আমার মনে হয়েছে যে এই যে পলিটিক্যাল নাটকের একটা বড় দিক হচ্ছে তো ইমিডিয়েসি, এই মুহূর্তটাকে আমাকে ধরতে হবে, না হলে ওটা বেরিয়ে যাবে হাত ফসকে। সেইটা একটা বড় দিক। আর 3 নম্বর দিক যেটা, সেটা হচ্ছে যে রক্তকরবী নাটক করার জন্য আমরা যথেষ্ট সময় নিচ্ছি। মানে এখন বাংলা থিয়েটার চর্চার ক্ষেত্রে দাঁড়িয়ে যে খারাপ লাগাই আমার একটা তৈরি হয়েছে যে 8 দিন 10 দিন 12 দিন 15 দিনে নাটক নেমে যাচ্ছে। সবাই খুব প্রলিফিক, এবং আমি এটা বলতেও চাইবো, সেটা হচ্ছে যে তাহলে মেনে নিতে হবে যে যারা এগুলো করছেন, তারা খুবই দক্ষ, এ নিয়েও কোনো সন্দেহের অবকাশ নেই, কিন্তু তাদের প্রতিভার বিস্ফোরণ ধরে নিতে হবে যে তাহলে তাদের প্রতিভার বিস্ফোরণ শম্ভু মিত্রর থেকে বেশি, তাদের প্রতিভার বিস্ফোরণ উৎপল দত্তর থেকে বেশি, বিজন ভট্টাচার্যের থেকে বেশি। কারণ একটা চরিত্র করতে যদি দেখা যায় যে শম্ভু মিত্রর 6 মাস রিহার্সাল লেগেছে, তারপরে দর্শক তাকে অসাধারণ এই তকমাটা দিয়েছে, সেটা যদি কোনো অভিনেতা 6টা রিহার্সাল করে অ্যাচিভ করে ফেলতে পারে, তাহলে তো বুঝতেই হবে যে তার প্রতিভা অনেক বেশি রয়েছে। হয় সেটা সত্য, নয় ওইটা সত্য, দুটোই একই সাথে সত্য হতে পারে না। অর্থাৎ আমি সেমিনারে দাঁড়িয়ে বলছি যে পিটার ব্রুকের এমটি স্পেসে যেটা বলছেন আমেরিকান থিয়েটারের ক্রাইসিস সম্পর্কে, এক্স্যাক্টলি এই ক্রাইসিস, যে খুব কম রিহার্সাল করে তারা ওঠে এবং তাই জন্য প্রযোজনা মুখ থুবড়ে পড়ে, এটা আমি বলে এসে আমি দেখিয়ে দিচ্ছি যে খুব কম রিহার্সাল করে মাইলস্টোন প্রযোজনা করে ফেলা যায়, তাহলে আর ওইটা কোট করছি কেন? তাহলে ওটা ঠিক নয়। আমি প্রমাণ করে দিলাম যে ওটা ঠিক নয়। আমি মনে করি ওটা ঠিক, তার ফলে আমাদের সময় লাগে। আমরা রক্তকরবী নাটকও আমরা রিহার্সাল শুরু করেছি বেশ অনেক দিন আগে, এবং এই বুদ্ধ তথা এরা খুবই ব্যস্ত অভিনেতা, ওদেরকেও আমি বলেছিলাম যে কিন্তু আমরা সময় নেব, অনেক দিন ধরে রিহার্সাল করবো। ওরা অনেক দিন ধরে রিহার্সাল করছে। তো হ্যাঁ, একটা ইমিডিয়েসি রয়েছে, যে কারণে আমরা ঝপ করেই নাটকটা করতে চাইছি এক্ষুনি, কিন্তু আবার এভাবেও করতে চাইছি না যে 10টা রিহার্সালে আমাদের রক্তকরবী নাটক প্রযোজনা করে ফেলতে পারবো এবং সেটা মাইলস্টোন হবে। মানে এখন মাইলস্টোন শব্দটা এত বহু ব্যবহার হয়, আমার আন্দাজে যে সেটা প্রায় সেন্টিমিটার স্টোনে এসে দাঁড়িয়েছে, ওটা মাইলের ডিস্টেন্স আর থাকছে না। যা কিছু দেখছি সবই শুনছি মাইলস্টোন। মানে এটাই তাহলে ধরেই নিতে হবে যে এটাই স্বর্ণযুগ বলে যদি কিছু থাকে। আমার সহজ কথা, প্রত্যেকটা এপিসোড নাকি মাইলস্টোন কমেন্ট থাকে, তাহলে বুঝতে হবে যে এটাই স্বর্ণযুগ। মানে যে কোনো গানই যদি মাইলস্টোন একটা হয়, তাহলে বুঝতে হবে যে নিশ্চিতভাবেই ওই হেমন্ত বাবু, মান্না দে, শ্যামল মিত্রদের যে সময়টাকে আমরা করেছেন, অরুণ বাবুর ক্ষেত্রে তো আমরা এখনো যদি বলা হয়, তুমি যদি কোট করো তাহলেও তুমি বলবে যে জগন্নাথ, মানিক সংবাদ, এই ধরো লালদাস সম্পর্কে তুমি যখন কথা বললে, তখন ধরো তিস্তা পারের বৃত্তান্তে তোমাকে গিয়ে পৌঁছতে হচ্ছে। কিন্তু এখন যদি তুমি করো, তাহলে যা করছি সবই মাইলস্টোন। তাহলে আমরা মানে কি বলবো, জিনিয়াস প্রত্যেকে, মানে ঘুরতে ফিরতে জিনিয়াস হয়েছে। একটা সময় শক্তি ছিল কলকাতাতে, কিন্তু সেই সময়টাতে এটা নয়। এটা ভাবের ঘরে চুরি করে লাভ কি আছে? এটা একটা সময়
যেরকম তপন বাবুর ওই বাঙালনামা বইতে আছে না, যে র্যান্ডাম যদি কোনোদিন হার্ভার্ড ইউনিভার্সিটিতে পাথর ছোড়াছড়ি হয়, ঢিল ছোড়াছড়ি করে, তাহলে বেশ কয়েকজন নোবেল লরিয়েট মরে যাবে, র্যান্ডাম। ঠিক সেরকম একটা সময় কিন্তু ছিল যে তুমি রাসবিহারী মোড়ে দাঁড়িয়ে যদি পাথর ছোড়াছড়ি করো, তাহলে দেখবে বুদ্ধদেব বসুর পায়ে লেগেছে, সুভাষ মুখোপাধ্যায়ের হাতে লেগেছে, দেবব্রত বিশ্বাস আরেকটু এগিয়ে গিয়ে থাকেন, হ্যাঁ, ঋত্বিক ঘটক ওখানে ঘোরাফেরা করছেন, বিজন বাবু হয়তো ওই গাঁজা পার্কের ওখান থেকে মুক্তাঙ্গনে এসছেন। মানে এরকম একটা শহর আমার ধারণা পৃথিবীর ইতিহাসে ওই সময়টাতে, ওই 50-60s এর ওই সময়টাতে, হ্যাঁ, রোম, প্যারিস আর কলকাতা ছাড়া আর কোথাও ছিল না। ইনফ্যাক্ট আর্লি 70s যখন ওই সময় ব্ল্যাকআউট হচ্ছে, ওই সময় পর্যন্ত কলকাতা সত্যি ছিল। সন্দীপনের কথা বলতে গেলে যখন সময় গর্ভবতী ছিল, একদম। আজকের সময়টা সেটা নয়, এটা মেনে নেওয়া উচিত। মেনে নিলে আমরা হয়তো কিছু করে উঠতে পারবো, আর নইলে আমরা একটা ফলস পারসেপশনে বাঁচছি, একটা নিজের ককুনের মধ্যে দাঁড়িয়ে এটা বলছি যে যা করি মানে আমিও তাই নই। অ্যাকসেপ্ট ইট। যদি অ্যাকসেপ্ট করি তাহলে হয়তো আমি এই টার্ময়েলে দাঁড়িয়ে একটা সত্যিকারের রেসিপ্রোকেশনে, এই সময়ের সাথে একটা রেসিপ্রোকেশনে পৌঁছে তাকে অতিক্রম করার দিকে পৌঁছতে পারি। আদারওয়াইজ আমি ওই এইটা একটা ফলস শ্লাঘা, যে যাই করি তাই মাইলস্টোন না, সেরকম হচ্ছে না। আচ্ছা, এই প্রশ্নটা আমি প্রথমে তোমাকে করছি যে এইটা নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়ায় একবার আলোচনা হয়েছিল যে তৃপ্তি মিত্রর সাথে তোমার একটা শারীরিক এবং মৌখিক সাদৃশ্য আছে, কিন্তু এটা এমন একটা বিরিয়ানি যে একবার ওই স্বাদ নিয়েছে বা ক্যাসেট দিয়েও যার কানে পৌঁছেছে, একটু গোলমাল আছে মানে অ্যাপ্রোচ করাতে নতুন কারোর পক্ষে। কি ভাবছো সেটা নিয়ে? কি না, আমি এরকম মানে এটা একটা আমি পেয়েছি, মানে আমার ভালো তো ডেফিনেটলি লাগে বলতে। উনি খুবই গুণী মানুষ ছিলেন এবং ওনার মতন একটা কোথাও সাদৃশ্য আছে। আবার অনেকের এরকমও বলেছে স্মিতা বাতিলের মতন আমাকে দেখতে খানিকটা, তো ছবি টবি পোস্ট করে লোকে। এবার আমি না এই বিষয়গুলোতে আমি একদমই খুব গলে যাই না, কারণ আমি জানি দিনের শেষে আমি যেরকমই দেখতে হই না কেন, আমার কাজ কথা বলবে। আমার দেখা দিয়ে আমি সৌন্দর্যের কথা বলি বা কোনো গুণী মানুষের সঙ্গে যদি আমার ফিচারের মিল থাকে, সেটা নিয়ে আমি আমার যৌবনে টিকে গেলেও যেতে পারি। কিন্তু আমার তো একটা সময় পরে আমার এই রূপ থাকবে না, তখন যেটা থাকবে সেটা আমার মাথা এবং আমার কাজ, বা আমি যে কথাগুলো বলছি, বা আমার পড়াশোনা, রোজকার আমার চর্চা। আমি সেই টিকে যাওয়াতে খুব বিশ্বাসী। সেটার জন্য আমি যার মতনই দেখতে হই না কেন, আমাকে অভিনয়টা পারতে হবে, আমাকে সংলাপটা বলতে হবে। এবং যদি আমি পারফরমেন্সও ছেড়ে দিই, যদি আমি দুটো মানুষের সঙ্গে আমার কাজ নিয়ে কথা বলি, তাহলে সে যেন এই ধারণাটা নিয়ে ফেরে যে সাবস্টেন্স আছে। নন্দিনী আর বিশ্বপাগলের সম্পর্কের ডাইনামিক্সটা কি গো? দেখো, আমাকে যদি জিজ্ঞেস করো, বলবো যেটা আমি ডিরেক্টর তো ভয় পাই। আমার কাছে আমার তো ভীষণভাবে নন্দিনীকে যদি আমি বলি, শুধু বিশু পাগল হিসেবে বলবো না, নন্দিনী একজন পলিঅ্যামোরাস মানুষ। আমরা সবসময় পলিঅ্যামোরিকে হয় খুব রাগঢাক করে রেখেছি, আর না হলে ঠিক গিয়ে পজেশনের গল্পে গিয়ে সেই মানুষটিকে দাঁড় করিয়েছি। আমার অবাক লাগে, মানে এই নাটকটা করতে গিয়ে তো রোজই সংলাপ আওড়াতে হচ্ছে, পড়ছি যতবার টেক্সট, আমি শুধু ভাবি যে রবীন্দ্রনাথ ঠাকুর নন্দিনী বলে চরিত্রটিকে দাঁড় করিয়েছেন, যে তার ডিজায়ারের কথা রাজাকে বলতে ভয় পায় না, গলা কাঁপে না, তার বিশু পাগলের প্রতি তার যে অ্যাফেকশন, তার যে ভালো লাগা, বা বিশু পাগলের প্রতি তার যে সম্পর্কের যে টানাপোড়েন, যেটা হতে হয়নি, সেটা নিয়েও তার আলোচনা করতে কোনো সমস্যা নেই। এবং রঞ্জনের প্রতি তার যে আকাশ প্রমাণ ভালোবাসা, অ্যাট্রাকশন, অপেক্ষা, সেটা নিয়েও তার কথা বলার মধ্যে কোনো রাগঢাক নেই।
এইটা রবীন্দ্রনাথ 100 বছর আগে লিখে দিয়ে চলে গেছেন। আমরা যখন আমাদের এই সময়ে দাঁড়িয়ে আমরা যারা পলিঅ্যামোরাস, আমি নিজেকে পলিঅ্যামোরাস ওরিয়েন্টেশনেই দেখি, কারণ আমার পক্ষে আমার জীবনেই একটি মানুষকে ভালোবেসে কাটিয়ে দেওয়া পসিবল হয়নি। আমার জীবনে এরকমও হয়েছে যে আমি দুটি মানুষকে, এমনকি 3টে মানুষের প্রতি একই সঙ্গে আকর্ষণ বোধ করছি, দুটি মানুষকে একই সঙ্গে একই রকম ভাবে ভালোবাসছি। এইবার সবসময় যেটা চলে আসে সেটা হচ্ছে পজিশনের গল্প, আমি কাকে বেশি প্রায়োরিটাইজ করছি। প্রায়োরিটাইজের কিছু নেই এখানে, বিষয়টা হচ্ছে এক্সচেঞ্জ, আমি কাকে কতটা সিকিউর করে রাখছি, কাকে কতটা সম্মান করছি, সে আদান প্রদানের মধ্যে কি আদান প্রদান হচ্ছে। মানবিকতার আদান প্রদান আছে, যেটা ওই দুটো মানুষের ব্যারিয়ারকে টপকে আরো অনেক দূর যেতে পারে, যেটা নন্দিনী বিশু পাগলকে বলে যে তুমি আমার প্রাকার, তোমার কাছে এসে আমি উঁচুতে উঠে বাহিরকে দেখতে পাই। অর্থাৎ বিশু আর নন্দিনীর যে ইকুয়েশন, ওদের যে বন্ধুত্ব, ওদের যে ভালোবাসা, সেটা শুধুই ওদের দুজনের নয়, তার মধ্যে রঞ্জন আছে, রঞ্জনের আছে কথা আছে, শ্রমিকের কথা আছে, সেই সময়কার রাজনৈতিক অবস্থা, মানুষের যে অবস্থা, রাজার যে দোলাচল, সেই সব কিছু তার মধ্যে ঢুকে পড়ছে। অর্থাৎ দুজনের মধ্যে যে প্রেম, আমি যদি বলি যে অ্যাফেকশনের কথা যদি বলি, সেটা শুধু ওই দুজনের মধ্যে নয়, দুজনের গণ্ডি ছাড়িয়ে আরো অনেক বড়। ওরা বলে না যে আমাদের দুজনের মাঝখানে একমাত্র একটা আকাশ বেঁচে আছে আর বাকি সব বোঝা। আকাশ মানে তো যেটা একটা লিমিটলেস স্পেস, মানে সেখানে কোনো লিমিটেশন নেই, সেখানে তুমি যেভাবে ইচ্ছে ভাবতে পারো, যেখানে ইচ্ছে যেতে পারো। আমাকে যদি বলো, আমি তো নন্দিনী আর বিশুর ইকুয়েশনকে এই জায়গা থেকেই দেখছি। আমিও ওরমভাবেই খানিকটা দেখেছি। আচ্ছা জয়রাজ, কেন সবাই রবীন্দ্রনাথ করতে পারে না? রবীন্দ্রনাথকে অ্যাডাপ্ট করার বিপদটা কোথায়? মানে বহুরূপী ছাড়া খুব বেশি লোক তো, মানে খুব বেশি দল খুব বেশি পেরেছে, মানে কনসিস্টেন্টলি পেরেছে এরকম তো দেখা যায় না। বহুরূপীরও যদি প্রযোজনা তুমি বলো, রক্তকরবী 4 অধ্যায়, 4 অধ্যায় তো নাটক হিসেবে লিখিত নয়, না ওইটা উপন্যাস থেকে নেওয়া। অ্যাডাপ্ট করা। বহুরূপীর বিসর্জন প্রযোজনা খুব ভালো হয়নি, মানে ফ্লপ করা প্রযোজনা হিসেবে দেখা হয়, যেখানে বেশ বেশ হয়েছিল। রাদার আমি বলবো যে লালদার করা বিসর্জন দুর্দান্ত, রীতিমতো চমৎকার একটা প্রযোজনা। একেবারে যদি তুমি ক্রাফটের জায়গা থেকে আমাকে জিজ্ঞেস করো, সেখানে একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের ব্যাপ্তি এত বেশি, তার ফলে তো ভীষণ ফিলোসফি, ভীষণ দর্শন রয়েছে। এবারে তুমি অভিনয় করো, তুমি বুঝতে পারবে যে এন্ড অফ দ্য ডে দর্শন দিয়ে তুমি অভিনয় করতে পারবে না, তাই না? স্কিল লাগবে, ক্রাফট লাগবে। হ্যাঁ, এবং তোমাকে একেবারে একটা 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 মানুষ হিসেবে তাকে নির্মাণ করতে হবে, রক্ত মাংস দিতে হবে, রক্ত মাংসের মানুষ হিসেবে নির্মাণ করতে হবে। শুধুই যদি ফিলোসফি তুমি ওটাকে, মানে ওটা নির্দেশকও পর্যন্ত বলে দিতে পারে যে নন্দিনী একটা আইডিয়া, রাজা একটা আইডিয়া, সর্দার একটা আইডিয়া, আইডিয়ার সাথে আইডিয়ার সংঘর্ষ হচ্ছে, এটা নির্দেশক বলতে পারে, এটা নাটককার লিখে দিয়েছে তিনি বলতে পারেন, কিন্তু অভিনেতা বলতে পারেন না। অভিনেতার কাছে সেটা একটা আইডিয়া নয়, অভিনেতার কাছে সেটা একটা চরিত্র। এইখানে রবীন্দ্রনাথের একটা সমস্যা তৈরি হয়, কারণ ওই আইডিয়ার সংঘর্ষ তৈরি হয়। একেবারে সংলাপের মধ্যে থেকে যে অ্যাকশন লাগে, যে অ্যাকশন গুলো দিয়ে আসলে তুমি চরিত্রটাকে তৈরি করবে, সেই অ্যাকশনে কিঞ্চিত ঘাটতি আছে। মানে রবীন্দ্রনাথ বলে কোনোই ঘাটতি নেই, এটা বলার লোক আমি নই, ঘাটতি আছে। শেক্সপিয়ারেও ফিলোসফি, দর্শন, কিন্তু শেক্সপিয়ারের চ্যালেঞ্জ হচ্ছে রাদার ঠিক উল্টোটা, সেটা হচ্ছে একটা চরিত্রের একটা সংলাপে তুমি 35টা অ্যাকশনের অপশন পাবে। তোমার চ্যালেঞ্জটা হচ্ছে ওই 35টার মধ্যে থেকে তুমি কোনটাকে বাছবে, কোনটা তোমার মনে হচ্ছে যে এই 35টার মধ্যে ওই 32 নম্বরটা আমার জন্য মনে হচ্ছে ঠিক, এটা আমি করব। তারপরেও 4টে শো হয়ে যাওয়ার পরে আবার তোমার মনে হতে পারে যে না 32 নম্বরটা নয়, আজকে আমার মনে হচ্ছে এসে দাঁড়িয়ে যে 27 নম্বরটা। রবীন্দ্রনাথের ক্ষেত্রে এই অ্যাকশনের কিঞ্চিত লিমিটেশন রয়েছে, ভীষণ রকমের হচ্ছে দর্শন, বায়বীয় বলবো না, মানে
আইডিয়াটা আসছে একেবারে দৈনন্দিন পলিটিক্স, এইখানে চ্যালেঞ্জটা, যে তুমি ওই আইডিয়া এবং দৈনন্দিন যে জীবন, এর যে দ্বন্দ্ব, এর যে ডায়ালেকটিক্স, এর যে সংঘর্ষ, সেইটাকে তুমি কত ভালোভাবে পৌঁছতে পারছো। যখন পৌঁছানো গেছে, তখন গেছে যে নিশ্চিতভাবেই আমাদের সুযোগ নেই সেটা দেখার, কিন্তু শুনেও যতখানি বোঝা যায়, হয় না মানে গায়ে কাঁটা দেয় তো, হ্যাঁ, তাহলে বুঝতে পারি আমরা যে ওই আইডিয়া আর একেবারে চেনা নন্দিনী, তার মধ্যে যে ব্রিজটা, সেটা ওরা তৈরি করতে পেরেছিলেন। আইডিয়া রাজা, কিন্তু একেবারে রাজার একেবারে মানে না পাওয়া কতগুলো ফসকে গেছে। এইটা দৈনন্দিন মানে একদম প্রাত্যহিক হাত থেকে ফসকে যাওয়ার মতন ফসকে যাওয়া, শুধুই আইডিয়ার ফসকে যাওয়া নয়, বাস্তব ফসকে যাওয়া। সেটা সৌম্যমিত্র যখন রাজার উচ্চারণ করে, সেটা পাওয়া যায়, হাহাকার মনে হয়, হাহুতাশ করছে মনে হয়, আমার চেনা লোককে দেখতে পাই, ওই মনে হচ্ছে যেন ওর মতন করে হাহাকার করছে, হাহুতাশ করছে, ওর মতন করে শিশুর মতন এসে নন্দিনীর সামনে চাইছে। হ্যাঁ, এইটা যখন ধরা যায় তখন ধরা যায়, কিন্তু এইটা ধরা যাবেই এর কিঞ্চিত বিপদ আছে, মানে নাও ধরা যেতে পারে। মানে ওই কখনো হতে পারে যে ফিলোসফিটাই ডমিনেট করে গেল, যেখানে তুমি রক্ত মাংসের চরিত্রগুলো তৈরি করতে পারলে না। আবার উল্টোটাও ঘটতে পারে, তুমি শুধুই রক্ত মাংসের চরিত্রগুলো তৈরি করতে পারে, দৈনন্দিন কাছাকাছি গুলো সব করে দিতে পারলে, কিন্তু বড় ফিলোসফিটা সেইটাতে পৌঁছতেই পারলাম না। এই দুটো সম্ভাবনা আছে, এই বিপদ আছে। এইটাকে যখন করা যায়, দুটোই করতে পারা যায়, তখন রবীন্দ্রনাথ চমৎকার। কিন্তু অনেক সময় করতে পারা যায় না, সেটা রবীন্দ্রনাথের সমস্যা না, সেটা আমাদের মতন মানুষের সমস্যা, যে ওই অত বড় একটা জিনিস তার সামনে গিয়ে দাঁড়ানো। তোমারও খুব পছন্দের মানুষ একটা ভাবে শুনে, আমারও তিনি পছন্দের মানুষ শুনেই, বিজন ভট্টাচার্য, আমি ওইটাকে আমার প্যারামিটার সেট করেছি। এটা হচ্ছে বিজনবাবু নাকি বলতেন, তুমিও নিশ্চয়ই শুনেছো, বলতেন যে ধারাবো, বড় করে ধারাবো, ছোট ধারাবো, মানে ধারাতে গেলেও ঠিক আছে, মানে বড় করতে গিয়েছি, হয়নি, ভেড়িয়ে ফেলেছি, তাতে অসুবিধা নেই। বিসর্জন নাটক যেরকম আমি বললাম, সৌম্যমিত্রর প্রযোজনাও হয়নি, উৎপল দত্ত বিসর্জন করেছিলেন, হয়নি, ভালো হয়নি, দুজনের কারোর নাটকই খুব হয়নি। উৎপল স্বীকারই করেছিলেন যে ভেড়িয়েছি, পারিনি করতে। লালদা হতে পেরেছে, কারণ ওই সময় ওই ক্রাইসিসকে কোথাও না কোথাও মানুষের সাথে রিলেট করতে পেরেছিলেন, ছুঁতে পেরেছিল, তাই জন্য করতে পেরেছেন। আমার ওইখানে ওই ভরসাতেই আমি করছি। ধারালেও বড় ধারাবো, মানে রক্তকরবী করতে গিয়ে ধেরিয়েছি, একটা মানে ছোট মাপের কোনো খাটো জিনিস অ্যাটেম্প করলাম, করে সেখানে গিয়ে ফেল করলাম, এটা করি না। বড় জিনিস করতে গেছিলাম, হলো না, ধেরিয়ে ফেললাম, হতে পারে, কিন্তু আমি এই প্রত্যয় রাখছি আমি ধারাবো না। শ্রাবন্তী, এই রাজা আর নন্দিনীর যে সংলাপ, যে আমাদের তো শোনা শম্ভুবাবু এবং তৃপ্তিবাবু, তৃপ্তি মিত্রর, এই যে সংলাপ বা দেওয়া নেওয়া, তার মধ্যেও কি তুমি সেক্সুয়াল টেনশন রাখছো? কি রাজাকেও টিজ করে? হ্যাঁ, করে তো। হ্যাঁ, আমরা তো ভীষণ রবীন্দ্রনাথ ঠাকুর মানেই আমরা সেখান থেকে রজনীগন্ধা, হ্যাঁ, মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে সবসময় আমাদের সামনে একটা বুড়ো দাদুকে দেখানো হয়েছে। আরে বাবা, সেটা তো নয়। মানে যখন ওনার ইউরোপ যাত্রীর যে ওই ডায়েরি, ওটা যখন আমি পড়েছি, সেইখানে উনি জাহাজে কি একটি মেয়েকে দেখে ওনার ভালো লেগেছে, যে ফ্লার্ট করছেন, তার একটা সুন্দর বর্ণনা আছে। এবং আমি যখন ওটা এখন পড়েছি, আমার মনে হচ্ছে এই তো লোকটা ফ্লার্ট করতো, এদিকে চন্দনের ফোঁটা পরিয়ে, হাই স্বাভাবিক, এইরকম একটা মানুষ, এইরকম মাথার মধ্যে সর্বক্ষণ কিছু না কিছু চলছে, স্টাইলিশ, ফ্যান্টাস্টিক। মানে আমি বলছি যে উনি শুধু দাদু নন, আমাদের সামনে বাড়ির লোকেরা চন্দনের ফোঁটা গলায় মালা পরাও, এরকম একটা ঠাকুর করে দিয়েছে ঠিকই, কিন্তু যে ওই সময়ে দাঁড়িয়ে একজন মহিলার ডিজায়ারের কথা বলছে এবং রাজার সঙ্গে তার যে সংলাপের আদান প্রদান, বোঝাই যায় যে বলছে যে একটা জায়গায় বলছে যে কি যেন নন্দিনী বলে যে চূড়ার বুকেও ঝর্ণা ঝরে, না, চূড়ার বুকেও ঝর্ণা ঝরে, তোমার গলাতেও মালা দুলবে।
এই যে চূড়ার বুকেও ঝর্ণা ঝরে, আমার যখন একটা ছবি আমার ইমাজিনেশনে আসছে, একটা পাহাড় এবং তার বুকে যে ঝর্ণাটা ঝরছে, ওটা দেখতেই তো অদ্ভুত একটা সেনসুয়াস একটা বিষয়, এবং সেইটা তিনি সংলাপে আনছেন। আমার মনে হয় এই যে সেনসুয়াস বা ইরোটিসিজম, এইটা আমরা সবসময় রবীন্দ্রনাথ ঠাকুরের টেক্সট থেকে বা যা কিছু থেকে আমরা ভীষণ বিজ্জ করে মানে রেখেছি। সংস্কৃতি বলে একটা বিষয়, সেইটা আমার মনে আমার কে যদি জিজ্ঞেস করো, আমি সেটাকে ডেফিনেটলি, আমার মনে হয় যে জয়রাজ ওই চ্যালেঞ্জটাই করতে চাইছে, এবং ওইখানে আর কি ওরা আমার একটা জায়গায় মিলে গেছে যে সবসময় একটা রাগ ঢাক করে ভালো, মানে সবই ঘটছে কিন্তু আমরা কেউ কিছু জানতে পারবো না, বুঝতে পারবো না, ঢাকা দিয়ে রাখা, এইটা আমার মনে হয় যে একটা ট্যাবু করে রাখা। সেইটা তো ডেফিনেটলি আমার মনে হয়েছে যে করার কোনো মানে নেই। 2026-এ দাঁড়িয়ে এরকম ভাবে করবো? অ্যাবসলিউটলি। হ্যাঁ রঞ্জন, হ্যাঁ, রঞ্জনকে তুমি কিভাবে ডিনোট করছো? দেখো আমরা যেরকম তোমাকে বললাম যে আমরা রবীন্দ্রনাথের নাটক বলে কোথাও একটু পলিটিক্সের সাথে সমঝোতা, একটু পেল অতটা বোধহয় নয়, এরকম জায়গায় আমরা দাঁড় করাচ্ছি না। আমরা একেবারে রঞ্জনকে একজন রেভলিউশনারি হিসেবে, নন্দিনীকে একজন রেভলিউশনারি হিসেবে দেখছি। তারা যক্ষপুরীতে এসেছে ওই মাইনিং ওয়ার্কার যারা, তাদের মধ্যে তাদের সংগঠনের বিস্তার করতে, আমরা সেখান থেকেই দেখছি। রঞ্জন নিশ্চিতভাবেই একজন প্রলেতারিয়ান ভ্যানগার্ড, একদম এই টার্মিনোলজিতে যেতেও আমার কোনো অসুবিধে নেই। আমরা মনে করি যে সে একটা রাজনৈতিক মিশন নিয়ে এসেছে এবং তার জন্য সে মরতেও ভয় পায় না। যে মরতে ভয় পায় না, যেটা বারংবার এই নাটকে রবীন্দ্রনাথ নিয়ে আসছেন এবং বলছেন। আমরা যেহেতু এই নাটকটা 25 সালে লিখেছেন উনি, মানে পাবলিশ হয়েছে 26 সালে, বই হিসেবে পাবলিশ হয়েছে 26 সালে, 25 সালে পত্রিকাতে বেরিয়েছিল, 23 সাল থেকে লিখতে শুরু করেছেন। আমরা মনে করছি নিশ্চিত উনিও তো প্রলিফিক ছিলেন না বলছো, ওনার টাইম লাগতো লিখতে। এই নাটকটা লিখতে তো প্রচুর সময় নিয়েছেন, এই নাটকটা লিখতে প্রচুর সময় নিয়েছেন। শুধু না, এই নাটকটার 11টা ড্রাফট করেছেন উনি। বাবা, উনি 11টা ড্রাফটের শেষ দিকে এসে 10 নম্বর ড্রাফটে এসে উনি নাটকটা রক্তকরবী নাম দিয়েছেন। তার আগে নাটকটার নামও রক্তকরবী ছিল না। ওকে, কি কোনো নাম ছিল কি? হ্যাঁ, প্রথম দিকে কোনো নামই দেননি। তারপরে উনি নাটকটার নাম দিয়েছেন নন্দিনী, নাটকটার নাম দিয়েছে যক্ষপুরী, তারপর ফাইনালি এসে উনি নাটকটার নামে পৌঁছেছেন রক্তকরবী। অনেক সময় নিয়েছেন এবং আমরা মনে করি যে যেভাবে আমরা নাটকটা করছি তাতে আমরা মনে করি নিশ্চিতভাবেই এই নাটকটা করার ক্ষেত্রে রবীন্দ্রনাথের মাথায় নিশ্চিতভাবে রোজা লুক্সেমবার্গের ভাবনা ছিল। এটা হতে পারে না যে রোজা কথা উনি জানেন না, আমাদের মনে হয় ছিল রোজার ভাবনা আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে, এটা আমাদের মনে হয়েছে। একই সাথে আমাদের মনে হয়েছে যে এখানে ভারতবর্ষে যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী যে লড়াই, সেই লড়াইতে মহিলাদের যে অংশগ্রহণ ছিল, যে পার্টিসিপেশন ছিল, তা নিশ্চিতভাবেই রবীন্দ্রনাথ নন্দিনীর মধ্যে দিয়ে রিফ্লেক্ট করিয়েছেন, এটা আমাদের মনে হয়েছে। এবং সেইখান থেকেই আমরা আমাদের নাটকটাকে সেখান থেকেই রিড করছি, আমরা সেখান থেকেই পৌঁছতে চাইছি, সেখান থেকেই ধরতে চাইছি। আমার যে রাজনৈতিক প্রত্যয়, বিশ্বাস, আস্থা, সেখান থেকেই আমি রঞ্জনকে দেখছি, আমরা সেখান থেকেই দেখছি। তোমরা তো দেখছো আর বুদ্ধ পাগল করে দিচ্ছে রোজ আমাদের নাটকের আগে আমার তরি ছিল চেনার কুলে দিয়ে ওয়ার্ম আপ শুরু করছে। বুঝতে পেরে গেছি একদম। তো আচ্ছা, তুমি ওই দ্বারকানাথ ঠাকুরের কয়লা খনি নিয়ে খুব ইন্টারেস্টিং কিছু কথা বলেছিলে, ওইটা একবার। একটা হচ্ছে ধরো এই যে সোনা খনি, হ্যাঁ, এই যে এইখানে রিয়ালিজম এবং আইডিয়ার একটা সংঘাত তো তৈরি হয়। আমাদের দেশে তো সোনার খনি নেই না,
তাহলে উনি সোনার খনিতে হঠাৎ পৌঁছলেন কেন, তাই না? তা এখানেই তো প্রথমে চ্যালেঞ্জ হয়ে যাবে, তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো? কর্ণাটকে একটা সোনার খনি ছিল, সেটা খুবই নগণ্য, প্রায় না থাকার মতন। সোনার খনি তো কানাডাতে, কেনিয়াতে, হয়তো আফ্রিকার অনেকগুলো পার্টে, কেনিয়াতে, অস্ট্রেলিয়ার একটা বড় অংশে এখানে সোনার খনি। এটার উত্তর সত্যজিৎ রায়ের সিনেমাতে রয়েছে, এটার উত্তর রয়েছে। সত্যজিৎ রায়ের, তুমি বুঝতেই পারছো, রক্তকরবীর কিন্তু সত্যজিৎ রায়ের একটা বড় ইনফ্লুয়েন্স। সেটা তুমি যদি গুপি গাইন বাঘাবাইন দেখো, সেখানে আছে। হীরক রাজার দেশে তো আরো প্রবল, মানে সেটা ভাল্লা শুন্ডির যে ডিফারেন্স আচ্ছা অনেক, এই ওয়ার মঙ্গারিং কিভাবে হয়, এবং সেখানে অনেক সময় যে রাজা নয়, সর্দার হচ্ছে মূল লোকটা, ওই এতে মন্ত্রী জহরবাবু, তাকে দিয়ে করা, সুতরাং আছে। কিন্তু আমি বলতে চাইছি উত্তরটা আর একটা জায়গায় গিয়ে সত্যজিৎ রায় দেন, সেটা সম্পূর্ণ ভিন্ন একটা সিনেমাতে, এটা সোনার কেল্লা। সেখানে উনি বলেন ওই জয়সলমীরটা যখন আবিষ্কার করে, তখন বলে সোনার কেল্লা মানে কি সোনা দিয়ে তৈরি করা কেল্লা না, সোনার বাংলা কি তাহলে তাই, সোনার বাংলা কি তাহলে তাই, সোনার ছেলে কি তাহলে তাই, এটা বলেন উনি। এখানেই উত্তরটা রয়েছে। তাহলে সোনার খনিও শুধুই সোনা হিসেবে নয়, সোনা অর্থে মেটেরিয়ালিস্টিক যে লাভ, মুনাফা, যেটার পেছনে ক্যাপিটালিজম ধাওয়া করছে, যে কারণে আমাদের গোল্ড রাশ সিনেমা, যে সোনা সোনা করে চারিদিকে সে ফেললো, সেইখান থেকে দেখলে কয়লা ও সোনা। এবং কয়লা খনি প্রথম কোম্পানি তৈরি করেন রবীন্দ্রনাথের ঠাকুরদা, দ্বারকানাথ তৈরি করেন, এবং সেটা তৈরি হয় হচ্ছে পশ্চিম বর্ধমান। যে কারণে রবীন্দ্রনাথ পরবর্তীকালে বীরভূম তার হচ্ছে জায়গা। রবীন্দ্রনাথ দ্বারকানাথের কে পছন্দ করেন, অন্তত রবীন্দ্রনাথের লেখাপত্তরে দ্বারকানাথের প্রায় কোনো এন্ট্রি নেই, দেখা যাবে। কারণ রবীন্দ্রনাথের ঠাকুরদা দ্বারকানাথ ক্যাপিটালিজমকে প্রায়, মানে আজকের ভাষায় যাকে বলা হয় কম্প্রাদারের রোল প্লে করেছেন, সেলিব্রেট করতেন একদম। ওখানে এটা করেছেন, ব্রথেল তৈরি করেছেন একেবারে। এগুলো রবীন্দ্রনাথের নিশ্চিতভাবেই বড় বড় বিষয়। আর এগুলো যখন উনি একটা খনি লিখছেন, এটা মাথায় কাজ করছে না, এটা হতেই পারে না। আমি এটা মনেই করি যে নিশ্চিতভাবে মাথায়, এটা খুব চমৎকার বিনয় মজুমদারের একটা ধূসর জীবনানন্দ বলে একটা বই আছে, সেখানে জীবনানন্দ বিনয় দেখাচ্ছেন, উনি তো আবার অঙ্কবিদ, প্রায় অঙ্ক কষে দেখাচ্ছেন যে জীবনানন্দ কতবার জীবন এবং আনন্দ এই শব্দটা তার কবিতাতে ব্যবহার করেছেন, এবং বলছেন যে যখনই এটা অন্য কেউ ব্যবহার করছে একরকম, কিন্তু জীবনানন্দ নিজে যখন জীবন এবং আনন্দ ব্যবহার করছেন, তখন নিশ্চিতভাবেই তার নামটা একবার না একবার ট্রিগার করছেই, এটা হবেই। ঠিক সেরকম রবীন্দ্রনাথ কতবার সূর্য, ছুটি, রবি এই শব্দগুলো নিজের লেখার মধ্যে নিয়ে ফেলছে, তখন নিশ্চিত তার মাথায় এটা কাজ করছে। রবীন্দ্রনাথের কতকগুলো আইডিয়া নিয়ে বারংবার 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 লেখালেখি করেছেন, যেমন যেটা বললো ছুটি, বহু লেখাতে আসছে, রক্তকরবীতে আসছে, আমাদের গল্পটাতে ইটসেলফ আসছে, ডাকঘর, ছুটি, এই যে ছুটির ধারণা, তা এইটা রবীন্দ্রনাথের ফিরে ফিরে আসা কতগুলো ধারণার মধ্যে একটা, তার মধ্যে একটা হচ্ছে যে উনি এই নাটকটার মধ্য দিয়ে ব্রুটাল ক্যাপিটালিজমকে চ্যালেঞ্জ করছেন। এটা সহজ আছে, এখানে কোনো রাগ ঢাক করে কোনো লাভ নেই, এবং সেই ব্রুটাল ক্যাপিটালিজমকে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে উনি বেছে নিচ্ছেন হচ্ছে খনি, এবং যে খনি, কয়লা খনি, প্রবক্তা হচ্ছেন তার ঠাকুরদা। এইটা রবীন্দ্রনাথের রয়েছে। যেমন আমি আর একটা, মানে 2-3 মিনিট যদি আমাকে দাও, তাহলে আমি আর একটা কথা বলি তোমাকে, সেটা হচ্ছে যে এইটা আমি কোথাও কখনো কোনো লেখাতে পাচ্ছি না, আর কাউকে অ্যাড্রেস করতে দেখিনি। এই নামের প্রসঙ্গে যখন একজন কেউ নাম দেয় বা নাম হয়, তখন তার মাথায় নিশ্চিত ট্রিগার করেই। তো উনি যে নন্দিনী নাম দিয়েছেন, এগেন প্রথম ড্রাফট থেকেই নামটা নন্দিনী ছিল না, অনেকগুলো নাম পেরিয়ে এসে তারপর নন্দিনী, একই সাউন্ডে রয়েছে, ফোনেটিক্সের ক্ষেত্রে একই রকম, রঞ্জিনী ভেবেছেন, খঞ্জিনী ভেবেছেন, তারপরে এসে তিনি নন্দিনীতে ডিরাইভ করেছেন।
এবার উনি লিখে দিচ্ছেন যে এই নাটকটা পুরাণমূলক নয়, হুম এই নাটকটা সত্যমূলক। হুম। কেন লিখছেন? অন্য নাটকের ক্ষেত্রে তো এরকম লিখলেন না। আমাদের আজকের আন্ডারস্ট্যান্ডিং এ পোস্ট মডার্ন ডিসকোর্স ইত্যাদিতে, তাহলে ওটাতেই করতে হবে যে কেন লিখলেন, তাহলে এখানে পুরাণ কোথায় আছে? উনি নিশ্চয়ই শঙ্কা করছেন যে এটা পুরাণ দিয়ে রিড করা হবে, এটা বলছেন মানেই সেটা দিকে ইঙ্গিত করছেন, তাহলে তুমি একটু পুরাণটা দেখো কোথায় আছে, খুঁড়ে দেখো কোথায় আছে। নন্দিনী, নন্দিনী একটা গরুর নাম পুরাণ অনুযায়ী। হুম নন্দিনী হচ্ছেন কামধেনুর মেয়ে, গাভী। কোন গাভী? সেই গাভীকে নিয়ে, সেই গাভীর পজেশন নিয়ে হচ্ছে রামায়ণের একটা ঝঞ্ঝাট। বশিষ্ঠ মুনি সেটাকে পজেস করেন, যে রামের বাবার শিক্ষক ছিলেন, হুম তাই না? হুম। নন্দিনী হচ্ছে সেই গাভী যে উইশ ফুলফিলমেন্ট করে, তার কাছে গিয়ে যা চাওয়া হয় সে তা দিতে পারে, দিতে সক্ষম। ওই এগেন ওই বিনয়ে চলে এলো বলে যে দিতে পারি, কিন্তু তোমরা কি গ্রহণে সক্ষম, নিতে পারো? ওই বিসর্জন নাটকে রবীন্দ্রনাথের লেখাতে আছে, যখন দিতে চাই নিতে কেহ নয়। হুম এই দেওয়া নেওয়ার একটা গল্প রয়েছে এখানে। এই যে তুমি পজেশনের কথা বলছিলে না, এইখানেও একটা অ্যান্টি পজেশনের তত্ত্ব রয়েছে, যে সেই গাভী যে উইশ ফুলফিলমেন্ট করে, যে সবাইকে দেয়। এটা ঠিক বিজেপির গাই মাতা দিয়ে তাকে বোঝা যাবে না, হুম ওই গাই মাতা নয়। পুরাণ, বিজেপির পুরাণের ন্যারেটিভ দিয়ে, আরএসএস এর পুরাণের ন্যারেটিভ দিয়ে এটাকে ছোঁয়া যাবে না। এ ন্যারেটিভ অনেক কমপ্লেক্স, অনেক আধুনিক, অনেক আধুনিক এবং অনেক প্রভোকেটিভ, অনেক অনেক উস্কানিমূলক এই 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 এখানে রাখা রয়েছে। আমরা সেই প্রত্যেকটা উস্কানি, যে যে প্রভোকেশন রবীন্দ্রনাথ দিয়ে ছেড়ে গেছেন, আমরা সেই সবকটা প্রভোকেশনে, আমি বলতে পারি যে যদি পা দিয়েছি, মানে ফাঁদে পা দেওয়ার মতন ট্র্যাপ রেখেছেন, সেই ট্র্যাপে আমরা পা দিয়েছি স্বেচ্ছায় স্বেচ্ছায়, জেনে শুনে, জেনে শুনে। কারণ কথা আছে, ঘুঘু দেখেছো ফাঁদ দেখো। আমরা ঘুঘু ফাঁদ সবই দেখতে চাই, জীবন ওরকমই হয়। তাহলে ওরা ঘুঘু ফাঁদ সব দেখেছে, আর আপনারা দেরি না করে নাটকটা দেখে ফেলুন। খুব তাড়াতাড়ি আসতে চলেছে রক্তকরবী, আর ফ্র্যাঙ্কেনস্টাইন তো চলবে, একদম একদম ফ্র্যাঙ্কেনস্টাইনও চলবে। আজকে দুজন অনবদ্য অপূর্ব মানুষের সাথে কথা হলো, যারা সত্যিকারের মানুষ। অনেক সময় মানুষের মতো দেখতে অনেকের সাথে দেখা হয়, সবাই মানুষ হয় না। আমার এই গেঞ্জি বানাচ্ছে বংমেট, তাদের বিজ্ঞাপন যাচ্ছে, সাবস্ক্রাইব করে নেবেন। এই সাবস্ক্রাইব না, ওদেরটা কিনবেন, আমারটা সাবস্ক্রাইব করবেন, তাহলে গরিবের চ্যানেলটা চলবে। নমস্কার।